আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মেস বাড়ি। রক্তের গন্ধ, রক্তের গন্ধ আমার পাগল করে দেয়। এই রক্তের গন্ধ, রক্ত খাবো, রক্ত খাবো, রক্ত খাবোই। ওই শয়তানটার রক্ত খাবো আজকেই, আজকেই ওই শয়তানটার রক্ত খাবো আমি। ও তুই ঘরে ঢুকে পড়েছিস, ওকে নিয়ে যাবি? নিয়ে যা, কিন্তু আমি আবার আসবো। আজ রাতে আমি আবার আসবো। আজ রাতেই আমি ওকে নিয়ে যাব। অশুভ শক্তি কিন্তু সবসময় প্রথম থেকেই অশুভ থাকে না। মানে আমি বলতে চাইছি, এই যে আত্মা কিংবা অপশক্তি, সে কিন্তু প্রথমে একরকম থাকে, তারপর কোনো তান্ত্রিক কিংবা মহাশক্তিধর কেউ তাকে যেই পথেই চালনা করবে, সে সেই পথেই যাবে। অর্থাৎ মনে করো, একটা মানুষের শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যায়, তখন সে ভালো খারাপ কোনো কিছুই থাকে না। তারপরের সমস্ত কিছু ভালো খারাপ সব কাজ তার উপর নির্ভর করে যে তাকে চালনা করছে। তার মানে আপনি বলতে চাইছেন আত্মা শুভ অশুভ দুটোই হতে পারে, কিন্তু আপনি যে বলেছিলেন মানে শুভ শক্তি আর অশুভ শক্তি এই দুই আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির। আরে না না, আমি শক্তির কথা বলছি না। শক্তির ক্ষেত্রে এই হিসাবটা আরেক রকম থাকে, শুভ শক্তি ও অশুভ শক্তি। কিন্তু আত্মাদের ক্ষেত্রে নিয়মটা কিন্তু অন্য রকমের হয়। যে আত্মা যেভাবে কাজ করে, সেই আত্মা সেইভাবেই তার শক্তি বৃদ্ধি করতে সক্ষম হয়। তার মানে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মাকে যদি তান্ত্রিক নিজের হস্তগত করে ভালো কাজে লাগায়, তাহলে সেই আত্মা শুভ আত্মাই থাকবে। তারানাথ মাথা নাড়ল। আমি আর কিশোরী অবাক হলাম। তারানাথের মুখে মাঝে মাঝে অদ্ভুত কিছু কথা শুনলেও এই জটিল তন্ত্রতত্ত্ব এবং শক্তিতত্ত্বের কথা শুনে আমরা মাঝে মাঝে অবাক হই। আজকেও যেমন অবাক হলাম, কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম। আজ যখন কিশোরী সেন আমার বাড়িতে এসে ঢুকল, তখন দেখি তার চোখ মুখ কেমন থমথমে। কিশোরীর সেই সর্বদা প্রাণোচ্ছল ভাবটা আর নেই, মুখে হাসি নেই, কেমন যেন মিইয়ে রয়েছে। সে নিজেকে একটু স্বাভাবিক দেখানোর চেষ্টা করল, তারপর বলল, তোমায় বলেছিলাম না আমাদের মেস বাড়িতে যে রমাকান্ত রায় বলে একজন বোর্ডার এসেছে, তার সঙ্গে কিছু একটা ব্যাপার ঘটেছে। সেদিন তো ঠাকুরমশাইকে বললাম, ঠাকুরমশাই বললেন তেমন কিছু না, কিন্তু ব্যাপারটা এখন বড় বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। 2 দিন আগে একদিন রাতের বেলা রমাকান্তবাবু ঘর থেকে প্রচণ্ড চিৎকার শুনে আমরা সবাই ছুটে যাই। দেখি তার ঘরের দরজা বন্ধ, অথচ ঘরের ভিতর থেকে কোন একটি মেয়ের গলা শোনা যাচ্ছে। অথচ আমাদের মেস বাড়িতে যে মেয়েরা আসে না, সেই কথা তো তুমি ভালো করেই জানো। যদি কেউ কখনো দেখা করতে আসেও, তাহলে তার রাতে সেখানে থাকার নিয়ম নেই। সেই মেস বাড়ির একটি ঘরে মেয়ে। তাছাড়া রমাকান্তবাবু একেবারে মেয়েদের সংসর্গ পছন্দ করেন না, তাদের কথা শুনতেও পছন্দ করেন না। আমি অবাক হয়ে প্রশ্ন করার আগে কিশোরী আবার বলল, এরপর তো ঘরের দরজা ভেঙে যখন আমরা ভিতরে ঢুকলাম, তখন দেখলাম ঘরের মধ্যে কেউ কোথাও নেই। দেখলাম রমাকান্তবাবু মেঝের উপরে পড়ে আছে, তার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, চোখ প্রায় উল্টে গেছে। ঘরের জানলাগুলো খোলা, সেই জানলা দিয়ে বাইরের ঠান্ডা বাতাস হু হু করে ঘরের ভেতরে ঢুকে পড়ছে। ব্যাপারটা তো অন্যরকম কিছু বলেই মনে হচ্ছে। আজ একবার তারানাথের কাছে কথাটা বললে হয় না? মানে তুমি তো আগে বলেছিলে জানি, তখন তারানাথ বলেছিল তেমন কিছু হবে না। এবার যদি একটু ভালো করে সব বলো তাকে, দেখো কোনো উপায় পাওয়া যায়, বলেন কিনা। আসলে সমস্যা তো অন্য জায়গায়। সেইবার তারানাথ আমাকে একটা জিনিস দিয়েছিল রমাকান্তবাবুকে দেওয়ার জন্য, তা সেটা তারানাথের কথা মতোই তাকে দিলাম। কিন্তু তিনি আমাকে জানালেন তিনি সেসব নাকি বিশ্বাস করেন না, জোর করে সেই জিনিসটা আমায় ফিরিয়ে দিলেন।
এবার তুমি বলো, এমন অবস্থার মধ্যে কি করা যায় বলো তো? লোকটি ভালো, আমাদের সঙ্গে মাসখানেকের মধ্যে বেশ ভালোই মিশে গেছেন। তিনি কিসের যেন ব্যবসা করেন, আর বয়সেও আমাদের থেকে একটু বড়। অনেকক্ষণই কিশোরীর সঙ্গে ওই রমাকান্ত বাবুর ব্যাপারে কথা হলো, আর কিশোরী বাকি সমস্যাটাও তখনই আমাকে বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করলাম। আবার তো গিয়ে তারানাথের কাছে তাকে এই কথাটা বলতেই হবে। তাই বললাম, বলতেই যখন হবে তাহলে চলো তারানাথের কাছে যাই, তখনই না হয় সম্পূর্ণ কথাটা বলো। তারানাথেরও তো ব্যাপারটা শোনা দরকার। কিন্তু এইখানে এসে দেখি তারানাথের একটা খদ্দের জুটেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই তার হাতে সেই খদ্দের তার সামনে হাতটা বাড়িয়ে রেখেছে। তারানাথ খুব মন দিয়ে কিছু একটা দেখছে তার হাতে। তাকে কিছু একটা বলে দিল। আমাদের দেখতে পেয়ে ইশারায় আমাদের দাঁড়াতে বলল। আমরা কাছাকাছি দাঁড়িয়ে আছি। কিশোরী উসখুস করছে। এমন একটা ব্যাপার যে কিশোরী বিশ্বাস করে না তা আমি জানি, কিন্তু সে নিজেও যখন ব্যাপারটা বলার জন্য উসখুস করছে, তখন বোঝা দরকার ব্যাপারটা খুব গম্ভীর। যে লোকটি এসেছিল সে একটু পরে চলে গেল। তারানাথও আমাদের হাতছানি দিয়ে ডাকতেই আমরা হুড়মুড় করে তক্তপোষের উপরে গিয়ে বসলাম। কিশোরী কিছু বলার আগেই আমি বললাম, মনে আছে ঠাকুরমশাই, আপনি কিশোরীকে একটি জিনিস দিয়েছিলেন তার সেই মেসবাড়ির এক বোর্ডার রমাকান্ত বাবুর জন্য? সে সেই জিনিসটা নিতে অস্বীকার করেছিল, আর এখন তার ফলেই তার বিপদ বেড়েছে। এমনটা যে হবে তা আমি জানতাম। কিশোরীকে তো আমি বলেই দিয়েছিলাম লোকটি ওই জিনিসটা নিতে চাইবে না, কিন্তু এইবার যা ঘটেছে তারপরে তাকে ওই জিনিস নিতেই হবে। আমায় পুরোটা পরিষ্কার করে বলো তো, আসলে ব্যাপারটা কি হয়েছে? আজ থেকে 2 দিন আগের কথা। সেদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়েছিল আমার। বাইরে তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। মেস বাড়িতে আমাদের সকলের রাতের খাবার একসঙ্গেই বসে খেতে হয়, যদিও সবাই সেখানে থাকতে পারে না। মাঝে মাঝে অনেকেই আগে পড়ে খেয়ে নেয়। তবে রাত 8টার মধ্যে আমাদের সকলের খাওয়া দাওয়া প্রায় হয়ে যায় বললেই চলে। 2-1 জনের ফিরতে দেরি হয়, তাদের জন্য আলাদা ব্যবস্থা করা থাকে। কিন্তু একমাত্র রবিবার ছাড়া বাকি প্রত্যেক দিনের নিয়ম সেটাই। মেস বাড়ির অবস্থা আপনি জানেন না। আপনি তো গোটা জীবন নিজের বাড়ি আর গ্রামের পথে পথে ঘুরে কাটিয়েছেন। মেস বাড়িতে বেশ কিছু নিয়ম থাকে, যেমন রাত 10টার পরে আলো জ্বালানো যাবে না। রাত 10টার পরে খুব প্রয়োজন ছাড়া, মানে বাথরুমে যাওয়ার জন্য হলে শুধু তাহলেই। তাছাড়া ঘরের বাইরে ব্যালকনিতে কিংবা বাইরে উঠোনের কাছে ঘোরাঘুরি করা যাবে না। ম্যানেজার বাইরে একতলার একটা ঘরে থাকে, কিন্তু কেউ বেরোলে কিংবা আলো জ্বালানো হলে সে কিভাবে যেন ঠিক বুঝতে পেরে যায়। আমাদের মেস বাড়িতে এক বুড়ো দারোয়ান পর্যন্ত আছে। সে দরজার ভিতরের দিকে একটা ছোট্ট ঘরে রাতের বেলা ঘুমোয়। সে যাই হোক, রাতের বেলা 10টার পরে আলো জ্বালাবার নিয়ম নেই বলে আমাদের সবার ঘরে বলতে গেলে টর্চ কিংবা হেরিকেন থাকে। প্রয়োজন হলে 2তলা কিংবা 1তলার ঘর থেকে বেরিয়ে বাড়ির পিছন দিকে বাথরুমে যাই আমরা। এই কথাটা বলা দরকার ছিল ঠাকুরমশাই। বাড়িটা কেমন সেটা আপনাকে বোঝানো দরকার। পাশাপাশি 2টো বড় বড় বিল্ডিং, প্রতিটা বিল্ডিং 2তলা। প্রত্যেক তলায় প্রায় 7টা করে ঘর রয়েছে। 2টো ঘর মুখোমুখি। পূর্ব পশ্চিমের এই 2টো ঘরের মুখ পরস্পরের দিকে। আমরা যে ঘরে থাকি, মানে 2তলায়, সেই 2তলারই একটা ঘরে রমাকান্ত বাবু মাসখানেক ধরে থাকতে শুরু করেছেন। প্রথম প্রথম ছোট ছোট সমস্যা হচ্ছিল। আপনার দেওয়া সেই জিনিসটা রমাকান্তবাবু নিতে চাইলেন না। বললেন, ওসবে কিছু হয় না, আমার ক্ষতি কেউ করতে পারবে না। বোধহয় আশেপাশে কোনো খারাপ কিছু রয়েছে, তোমরা তো আছো। এতদিন যখন কোনো কিছু হয়নি, তখন আমার আর কিছু হবে না। রমাকান্তবাবুর কথায় আমরা বেশ খুশি হয়েছিলাম। তিনি বয়স্ক মানুষ, আমাদের সঙ্গে পড়ে আড্ডাতে যোগ দেন, মাঝে মাঝে বড় মজার কথা বলেন। 8টার মধ্যে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে একতলার লোকেরা
এবং দুতলার লোকেরা মিলে একতলার একটা ঘরে আড্ডা দেওয়ার জন্য জমা হই। তারপর 10টা বাজতে বাজতেই 2-3বার ম্যানেজারের ডাক শুনে তারপর আরও কিছুক্ষণ কথা বলার পরেই আমরা সবাই উঠে যে যার ঘরে চলে যাই। মোটামুটি সবাই ঘরে ঢুকে গেছিলাম। তারপর যে যার মতো ঘুমিয়েও পড়েছিলাম। সবাই নানা রকম কাজে ব্যস্ত, কারোর অফিস আছে, কেউ ব্যবসার কাজ করে, কেউ কাজের চেষ্টা করে চলেছে। তবে আমাদের মেস বাড়িতে একজন আছে যিনি ঠাকুর মশাই, তার নাম সুখলাল বন্দ্যোপাধ্যায়। সে একটু আগে খেয়ে শুয়ে পড়ে। অনেক রাতের দিকে প্রচণ্ড চিৎকারে ঘুমটা ভেঙে গিয়েছিল। তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দেখি দোতলার অনেকেই দরজা খুলে বেরিয়েছে। তারপর একতলা থেকেও 2-1 উঠে এসেছে। তখনই শুনতে পেলাম চিৎকারটা শোনা যাচ্ছে রমাকান্ত বাবুর ঘর থেকে। এদিকে রমাকান্ত বাবুর ঘরে যে কিছু একটা আছে সেটা আমরা সবাই জানি। তাই দেরি না করে রমাকান্ত বাবুর ঘরের কাছে এসে দেখি ঘরের দরজা বন্ধ। বেশ কয়েকবার ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া নেই। ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে যাব, এমন সময় শুনতে পেলাম ঘরের ভিতর থেকে একটা মেয়েলি গলায় কি যেন খিলখিল করে হাসছে আর বলছে, নতুন শরীর, নতুন শরীর, নতুন আলতা লাগলো পায়, নতুন মেয়ে বউ হলে নতুন করে কেই বাঁচায়। কথাগুলো স্পষ্ট নয় ঠাকুরমশাই, কেমন যেন কাটা কাটা খিলখিলে হাসির সাথে কথাগুলো জড়িয়ে রয়েছে। আমরা সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করলাম। আমাদের মধ্যে একজন ছিল যে একটু মধ্যবয়স্ক। সে সামান্য কিছু ব্যাপার বুঝতে পারে। সে বন্ধ দরজার উপরে কান পেতে কি যেন শুনল। শোনার পর তার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে এসে আমাদের বলল, আর দেরি করা যাবে না, এক্ষুনি দরজা ভাঙতে হবে, না হলে রমাকান্তর অনেক বড় বিপদ হতে পারে। তার কথা শুনে ম্যানেজারের সম্মতি নিয়েই আমরা দরজা ভেঙে ফেললাম। দরজা ভেঙেই দেখি ঘরের মেঝেতে শুয়ে রয়েছেন রমাকান্ত বাবু। তার মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে, গোঁ গোঁ করে শব্দ করছেন মুখে, চোখটা উল্টে গেছে। যে লোকটা দরজা খুলতে বলেছিল সে কিন্তু এগিয়ে গেল। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার মনে হলো আমাদের। কিশোরীর কথা আমি আর তারানাথ শুনে চলেছিলাম। ঠিক এইবারে কিশোরী একটু চুপ করে একবার দম নিল। বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। কিশোরী কিছু বলার আগেই তারানাথ তাকে বলল, ঘরের মধ্যে তোমরা কিছু দেখতে পেয়েছিলে? রাতের অন্ধকার যখন ছিল তখন তো কিছু অন্তত দেখার কথা। আমি সেসব কথা তখন মনে ভাবিনি। সেই সময় সবাই রমাকান্ত বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো সেই লোকটি, ওনার নামটাই ভুলে যাচ্ছি, যাই হোক, সে কিন্তু ঘরে ঢুকেই রমাকান্ত বাবুর দিকে না গিয়ে সোজা জানালার দিকে গিয়েছিল। সেটা তো আগেই বলেছি। আর ঠিক তখনই মনে হলো জানলার গড়াদের ফাঁক বেয়ে একটা কালো ছায়ার মতো কি যেন একটা চট করে বাইরের দিকে চলে গেল। আর লোকটাও দৌড়ে ঠিক সেই জানালার গড়াদের কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে এমনভাবে তাকিয়ে দেখতে লাগলো যেন যে এইমাত্র বেরিয়ে গেছে তাকেই খুঁজে চলেছে সে। তার মানে লোকটা কিছু একটা দেখতে পেয়েছিল তোমার মতো, কিন্তু ঘরের মধ্যে থাকা বাকিরা আর কিছু দেখতে পায়নি। হয়তো পেয়েছিল, আবার হয়তো বা পাইনি। আমিও শেষ মুহূর্তের জন্য যেন দেখেছিলাম একটা ছায়ার মতো কি জানালা দিয়ে বেরিয়ে গেল। সেটা দেখা আর না দেখা দুটোই সমান। জানালার দিকে না তাকালে তো আর সেটা দেখতে পেতাম না। সবাই রমাকান্ত বাবুকে নিয়ে ব্যস্ত ছিল, তাই ব্যাপারটা তখন গুরুত্ব দিলাম না। তখন তাড়াতাড়ি সবাই রমাকান্ত বাবুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তাকে আগে সুস্থ করতে হবে। রমাকান্ত বাবু খানিকক্ষণ পরে সুস্থ হয়ে প্রচণ্ড ভয়ে জানালার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, জানলায় 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 দাঁড়িয়ে আছে, ওই যে জানলায় দাঁড়িয়ে আছে।
রমাকান্ত বাবু খুব ভয়ার্ত চোখে জানালার দিকে তাকাচ্ছিল, কিন্তু জানালায় তো কিছুই নেই। আমরা সবাই ঘরের মধ্যে তখন আলো জ্বালিয়েছি, ম্যানেজার পর্যন্ত চলে এসেছে। নানা রকম কথাবার্তা শুরু হতে লাগলো ঘরের মধ্যে। আলো দেখে, কাউকে না দেখে রমাকান্তবাবু খানিকটা ধাতস্থ হতেই সেই লোকটি তাকে প্রশ্ন করল, আপনার কি হয়েছিল বলুন তো? অমনভাবে চিৎকার করলেন কেন? ঘরের মধ্যে আপনার সঙ্গে কি কেউ ছিল? রমাকান্তবাবু সেই লোকটির কথায়, এই দেখুন ঠাকুরমশাই, সেই তখন থেকে ওনাকে লোক লোক বলছি। আসলে তার নাম বীরেন্দ্র প্রসাদ ভট্টাচার্য। এবার তার নাম নিয়ে তো আমরা কখনোই তাকে ডাকিনি, তাই আর কি তার নামটা উচ্চারণ করা হয় না। যাই হোক, তারপর বীরেন্দ্র প্রসাদ বাবু বললেন, বুঝতে পেরেছি কিছু একটা সমস্যা হয়েছে। আমি এখানে থাকলে তো ব্যাপারটা বুঝতে পারতাম, কিন্তু কালকে আমায় একবার বেরোতে হবে, প্রায় সপ্তাহখানেকের জন্য। তবে রমাকান্ত বাবু, আপনি একটু সাবধানে থাকবেন। বিশেষ করে অন্ধকার ঘরে থাকবেন না, ঘরে আলো জ্বালাবেন। বীরেন্দ্র প্রসাদ বাবু কিন্তু বেশিক্ষণ সে ঘরে রইলেন না। আমরাও একে একে চলে এলাম যে যার ঘরে। পরদিন সকালে সবাইকেই নানা কাজে বেরোতে হবে, ঘুম না হলে তো বিপদ। আমাদের ম্যানেজার বেশ কিছুক্ষণ রমাকান্ত বাবুর ঘরেই ছিলেন, তারপর তিনিও চলে এলেন। এই হলো রাতের ব্যাপার। কিন্তু পরদিন সকালে রমাকান্ত বাবুর চোখ মুখ দেখে আমরা অবাক হয়েছিলাম। এই একটা রাতের মধ্যে তার চোখের তলায় যেন কালি পড়ে গেছে, মুখ শুকিয়ে গেছে। সেদিন রমাকান্ত বাবু কোথাও গেলেন না, গোটা দিনটা ঘরের মধ্যেই কাটালেন। এতক্ষণ ধরে এক টানা কথা বলে কিশোরী চুপ করতেই তারানাথ বলে উঠল, ঘরের মধ্যে যে কিছু একটা ছিল তা বীরেন্দ্র প্রসাদ যখন বুঝতে পেরেছিলেন, অর্থাৎ বীরেন্দ্র প্রসাদের মধ্যে কোনো ক্ষমতা রয়েছে, কিন্তু সে কি এখনো ওখানে আছে? বীরেন্দ্র প্রসাদকে একটা কাজের জন্য খুলনা জেলার দিকে যেতে হয়েছে। তার ফিরতে ফিরতে প্রায় সপ্তাহখানেক লাগবে। কিন্তু ঠাকুরমশাই, এই ব্যাপারে রমাকান্ত বাবুর মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন হয়েছে। তিনি কেমন যেন শান্ত হয়ে গেছেন, সবসময় নিজের ঘরে থাকেন, ঘর থেকে বাইরে কোথাও বেরোনো না। এমনকি আড্ডার সময়ও তাকে ডাকতে গেলে শরীর খারাপ সে কথা বলে ঘর থেকে বের হন না। আর কখনো এমন চিৎকার কিংবা এমন কিছু শুনেছ যাতে ভয় তিনি পেয়েছেন বলে মনে হয়েছে? না, তেমন কিছু মনে হয়নি। তবে আমাদের কিন্তু চিন্তা হচ্ছে, লোকটা হঠাৎ করে এমন বদলে গেল কেন? তারানাথ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি কিশোরী দুজনেই অপেক্ষা করছি তারানাথের কথা বলার জন্য। কিছুক্ষণ পরে সে মুখ খুলল। সে বলল, আমার মনে হয় সেদিন রাতে তুমি যাকে দেখেছিলে জানালা থেকে বেরিয়ে যেতে, সে ওইখানেই আছে, ওই ঘরে রমাকান্তের সঙ্গেই রয়েছে। আর সেই কারণে রমাকান্তের মধ্যে এমন আশ্চর্য পরিবর্তন হয়েছে। তারানাথের কথায় আমি আর কিশোরী দুজনেই প্রায় চমকে উঠলাম। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, যদি সেটাই হয় তাহলে তো বিপদ। রমাকান্ত বাবুর সঙ্গে যদি সেই কালো ছায়াটা থাকে, তাহলে তো সেটা তার ক্ষতি করতে চাইবে। তারানাথ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, যেন কিছু একটা বোঝার চেষ্টা করছে। তারপর চোখ বন্ধ থাকা অবস্থাতেই বলল, শুধু চেষ্টা করছে না, আজ থেকে 3 দিন পর এক বিশেষ প্রহর রয়েছে। সেদিন অতৃপ্ত অশুভ আত্মাদের ক্ষমতা বেড়ে যায়। সেদিন সে তার বড় সড়ো কোনো ক্ষতি করতে পারে, এমনকি জীবন হানি পর্যন্ত হতে পারে। তারানাথের কথায় কিশোরীর মতো আমিও চমকে উঠেছিলাম। আমি তাকে বললাম, কিন্তু জেনে শুনে তো আর একটা লোককে এমন বিপদে পড়তে দেওয়া যায় না। রমাকান্ত বাবুকে বাঁচাবার জন্য আমরা কি কিছু করতে পারি না? পারি। প্রথমেই যদি সে আমার কথা শুনে ওই জিনিসটা ধারণ করে নিত, তাহলে এত কিছু হতো না। কিন্তু এখন আর বাইরে থেকে কিছু দিয়ে হবে না, ওখানে গিয়ে দেখতে হবে। বিশেষ করে ওই ঘরের মধ্যে কি রয়েছে সেটাও দেখতে হবে। চলুন না আমাদের মেস বাড়িতে,
আপনি তো কখনো যাননি, এতে আপনারও আমাদের ওখানে যাওয়া হবে, আর আপনি যা করতে চাইছেন সেটাও হবে। রমাকান্ত বাবু তো বাড়িতেই আছেন, তার সঙ্গে দেখাও হয়ে যাবে। আপনার কথা তাকে বলেছি, দয়া করে চলুন না একবার আমার সাথে। তারানাথ দোনোমনো করতে লাগলো। একদিকে সে যেতে চাইছে, আবার অন্যদিকে সে যে বাড়ি থেকে চট করে কোথাও যায় না, সে ব্যাপারে তো আমাদের চেয়ে ভালো কেউ জানে না। কিন্তু আজ কিশোরীর বিপদের দিনে তারানাথ যে তাকে সাহায্য করবে, সে কথা আমার কেমন যেন মনে হচ্ছিল। তারানাথ বলল, একটু বসে যাও, বৃষ্টি কমুক, তারপরে না হয় তোমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমি কিন্তু বাপু তোমাদের ট্রামে চাপতে পারবো না, হাঁটা পথে যেতে হবে। হাঁটা পথেই তোমাদের মেস বাড়ি পর্যন্ত যাব। আমি আর কিশোরী তো বেশ খুশি হলাম। একটু পরে বৃষ্টি কমতেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম মেস বাড়ির উদ্দেশ্যে। ও, এই তাহলে তোমার সেই তারানাথ তান্ত্রিক, যার কথা তোমরা মাঝে মাঝে বলে থাকো। নমস্কার ঠাকুর মশাই। কি যে হচ্ছে এখানে, একটা কথা আপনাকে চুপি চুপি বলি, ওই রমাকান্ত এখানে আসার আগে পর্যন্ত কিন্তু কোনো কিছুই হয়নি। এতদিন ধরে এখানে এতগুলো লোক রয়েছে, ছোটখাটো আপদ বিপদ সব জায়গায় লেগেই থাকে, কিন্তু তাই বলে এমন কিছু। কখন যে কি হয় তা তো আর বলা যায় না। রমাকান্তের সঙ্গে যে বিপদটা ঘটেছে তাতে ভুল নেই, কিন্তু সেই বিপদটাকে এখান থেকে না সরাতে পারলে মেসবাড়ির সকলের জন্যই কিন্তু চিন্তার বিষয় হতে পারে। আমরা এখানে আসার পরেই বেশ কিছু লোক জড়ো হয়েছিল। আজ রবিবার, বলতে গেলে অনেকেরই আপিস ছুটি, তাই তারানাথ আসার পরে তার নাম শোনা মাত্র লোকেরা তাকে একবার দেখার জন্য ভিড় জমিয়েছে। ম্যানেজার বাবু পর্যন্ত এক তলায় আমাদের আড্ডার বসার ঘরে এসে পড়েছে। কিশোরী গিয়েছিল রমাকান্ত বাবুকে ডাকতে, কিন্তু রমাকান্ত বাবু এলেন না। দুপুরে খাওয়ার জন্য তো উনি নিচে নামেননি। আমি ডাকতে গেছিলাম, বলল শরীর ভালো না, তাই খিদে নেই। আমি তাকে বললাম যে একবার দরজা খুলতে, তাকে একবার দেখব। তিনি তাও দরজা খুললেন না। লক্ষ্য করলাম কথাগুলো শুনে তারানাথের কপালে যেন একটা চিন্তার ভাঁজ পড়েছে। সে উঠে দাঁড়ালো, তার পিছন পিছন আমরা সবাই উঠে দাঁড়ালাম। সে পিছনে ঘুরে আমাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই আমার সঙ্গে যেও না, তাতে অসুবিধা হবে। আমার সঙ্গে কিশোরী, তুমি এসো। ম্যানেজার বাবু, আপনি বাকিদের নিয়ে ওই দোতলার সিঁড়ির কাছে দাঁড়াতে পারেন, উপরে আসবেন না। উপরের তলায় এখন কেউ নেই তো? উপরের তলায় কেউ নেই নিশ্চিত করে আমি, কিশোরী এবং তারানাথ সিঁড়ি দিয়ে উঠে গেলাম উপরে। রমাকান্ত বাবুর ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ, বাকি দরজাগুলো বাইরে থেকে বন্ধ। দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় তার ঘরের দরজাটা পড়ে। আমরা তার ঘরের দরজার কাছে এসে যখন দাঁড়িয়েছি, তখন সূর্য একেবারে পশ্চিম আকাশে হেলতে শুরু করেছে। তাছাড়া কালো মেঘ জমে রয়েছে সেই দিকে, তাই সূর্য মেঘের আড়াল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারপাশটা কেমন যেন অন্ধকার হতে শুরু করেছে। আমরা রমাকান্ত বাবুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছি। তারানাথ কিন্তু দরজায় ধাক্কা দিল না। আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে তারানাথকে দেখে চলেছি। তারানাথের কাঁধে ঝোলানো লাল রঙের একটা ঝোলা। তারানাথ এবার দরজার কাছে এসে দাঁড়ালো, তারপর দরজার ওপর কান পেতে কি যেন শোনার চেষ্টা করছে। এমন সময় ঘরের ভিতর থেকে একটা মেয়েলি গলায় অদ্ভুত হাসির সঙ্গে শোনা গেল, চলে যা, তোরা এখান থেকে চলে যা। এইখানে এসেছিস কেন? আমায় একা থাকতে দে বলছি, একা থাকতে দে আমাকে। তোদের কাউকে আমি চাই না। চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। কথাটা শুনে
অবাক লাগে। ঘরের ভিতর থেকে এই দিনের বেলাতেও সেই মেয়েলি গলার কণ্ঠ শোনা যাচ্ছে। কিশোরী কিছু একটা বলতে যাবে, তার আগে তারানাথ হাত তুলে তাকে থামতে বলল। আবার দরজার কাছে কান পেতে কিছু যেন শোনার চেষ্টা করল। ঘরের ভিতর থেকে সেই চাপা মেয়েলি গলায় হাসির শব্দ আর তার সঙ্গে বিড়বিড় করে কথা বলার শব্দ শুনতে পাচ্ছি। কিন্তু এই মেয়েটি যদি কিশোরীর দেখা সেই কালো ছায়া হয়, তাহলে রমাকান্ত তো বিপদ রয়েছে। তারানাথ নিজের ঝুলি থেকে কি যেন একটা বার করল, গুঁড়ো মতো একটা জিনিস। তারপর সেটা ঘরের দরজার সামনে লম্বা করে ছড়িয়ে দিল। আবার দরজায় কান পেতে রইল। হাতের ইশারা করে আমাদের কাছে ডাকতেই আমরা কাছে গেলাম। পাটকাঠি কিংবা নারকেল ছোড়া প্রয়োজন। আগুন ধরাতে হবে, ধোঁয়া করতে হবে এক্ষুনি, বেশি সময় কিন্তু নেই। তারানাথের কথা শুনে কিশোরী চলে গেল। আমি সেখানেই রইলাম। একটু পরে কয়েকটা পাটকাঠি নিয়ে এলো কিশোরী। সেগুলো ধরিয়ে গুঁড়ো মতো কি একটা ছড়িয়ে দিতেই আগুনটা নিভে গিয়ে গল গল করে ধোঁয়া বেরোতে লাগলো। দরজার তলার ফাঁকা দিয়ে সেই কাঠিগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার একটু পরেই ঘরের ভিতর থেকে প্রচন্ড গর্জনের শব্দ শোনা গেল। আমায় থাকতে দিবি না এখানে? এখান থেকে আমায় তাড়িয়ে দিবি ভেবেছিস? পারবি না, পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। আমি গেলে ওকে নিয়েই যাব। ততক্ষণে ধোঁয়া, পাটকাঠি আর এসব চিৎকার শুনে বাকিরা দোতলার সিঁড়ি ধরে আমাদের প্রায় কাছে এসে পড়েছে। তারানাথের কথায় আমি তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে বললাম, তোকে এখান থেকে যেতেই হবে। তোকে রমাকান্তর কোনো ক্ষতি আমি করতে দেব না। দরজা খোল বলছি, দরজা খোল, নইলে এই ধোঁয়া গোটা ঘরে ছড়িয়ে পড়লে তুই আর কোথাও থাকতে পারবি না। সঙ্গে সঙ্গে একজন নিচ থেকে চিৎকার করে উঠল। ঘরের পিছনের দিকে একটা জানালা খুলে গেছে, আর সেই জানালা থেকে গলগল করে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। তারানাথের মুখে একটা ব্যর্থ ভাব দেখা দিল। সে পাটকাঠির মধ্যে আরো খানিকটা সেই জিনিস ছড়িয়ে দিতেই আবার গলগল করে ধোঁয়া বেরিয়ে ঘরের ভিতরে ঢুকতে লাগলো। এইবার ঘরের ভিতরে একটা কাশির শব্দ শোনা গেল। এটা মেয়েলি গলায় নয়, রমাকান্ত বাবুর গলার আওয়াজ। রমাকান্ত বাবু কাশতে কাশতে কি যেন একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। তারানাথকে দেখলাম বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়ছে। তারপর মন্ত্র পড়ে দরজার গায়ে কনুইটা দিয়ে ঠেলা দিতেই দরজাটা খুলে গেল। গল গল করে ধোঁয়া বেরিয়ে আসছে বাইরে। তারানাথ চট করে ঘরে ঢুকে আবার দরজাটা বন্ধ করে দিল। আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলাম। ততক্ষণে ম্যানেজার বাবু বাকিদের নিয়ে দরজার কাছে এসে পড়েছে। ঘরের ভিতর সেই মেয়েলি গলায় কখনো হাসি, কখনো চিৎকারের শব্দ শুনতে পেলাম। তারানাথ গম্ভীর গলায় কি যেন বলছে। আসলে ঘরের কথা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তবুও কোনো রকমে সামান্য একটু কথাবার্তা আমাদের কানে এসে পৌঁছেছিল। ম্যানেজার বাবু অবাক হয়ে গেছে। সে অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল, লোকটা কিছু হয়নি তো? আমার বড় চিন্তা হচ্ছিল। আমি নিজেই ভাবছিলাম কাউকে ডাকবো, কিন্তু তোমরা যখন ডেকে নিয়ে এলে তখন রমাকান্তকে বাঁচানো যাবে তো? কিশোরী ভরসা দিয়ে বলল, আরে কিছু হবে না, ঠাকুরমশাই যখন এখানে এসেছেন তখন আর চিন্তা করবেন না। একটু পরেই ঘরের দরজা খুলে গেল, আর গল গল করে ধোঁয়ার মধ্য থেকে তারানাথ বেরিয়ে এলো। দেখি
সে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে রমাকান্ত বাবুকে। দেখে মনে হচ্ছিল দেহে প্রাণ নেই, সম্পূর্ণভাবে এলিয়ে পড়ে রয়েছে সে তারানাথের গায়ের উপর। বাইরে বেরিয়ে আসতেই আমরা কয়েকজন মিলে রমাকান্ত বাবুকে ধরে ফেললাম। সে কাশছিল খুব। কাশতে কাশতে লম্বা টানা বারান্দার একপাশে বসে পড়ল। ঘরের দরজাটা বন্ধ করে দিতে বলতেই আমরা সেটাই করলাম। রমাকান্ত বাবুর নাড়ি খুব দুর্বল। একজন পাশ করা ডাক্তারকে ডাকা হলো। সে দেখে নিয়ে বলল, শরীরের উপর অতিরিক্ত মানসিক চাপের ফলে এমনটা হয়েছে। খাওয়া ঘুম কোনো কিছুই ভালোভাবে করা হয়নি। একটু ভালো করে খাইয়ে দাইয়ে তাকে বিশ্রাম নেওয়া প্রয়োজন, তাহলে এসব ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা মতো তাই করা হলো। রমাকান্ত বাবুকে রাখা হয়েছে ম্যানেজারের ঘরে। ম্যানেজার সব সময় তাকে দেখতে পারবে। সে সময় আমরা দরজার কাছে দাঁড়িয়ে থাকলেও একটু পরেই এসে বসেছি পাশে বসার ঘরে। ম্যানেজার বাবুর ঘর বসার ঘরের পাশেই, খাওয়া দাওয়ার ঘর, আর সেখানেই আমাদের আড্ডা বসেছে। তারানাথ মাঝখানে বসে আছে। এতক্ষণে বাইরে ঘন কালো করে অন্ধকার নামতে শুরু করেছে। কিশোরী বলল, আপনি ভিতরে ঢোকার পর কি হলো বলুন তো ঠাকুরমশাই? বাইরে থেকে তো আমরা কিছু বুঝতেই পারছিলাম না। ঘরের ভিতরে কাকে দেখলেন আপনি? কিশোরীর কথার সঙ্গে সঙ্গে বাকি সকলেই উৎসাহিত হয়ে পড়ল সবটা শোনার জন্য। সকলের গুঞ্জনে ঘরের ভিতরটা যেন ভরে উঠতে লাগল। তারানাথ সবাইকে হাত তুলে থামিয়ে দিয়ে শান্ত গলায় বলল, বিপদ এখনো কাটেনি। আজ রাতে ও আর একবার আসার চেষ্টা করবে, কিন্তু আজ রাতে যদি ওকে একবার আটকিয়ে দেওয়া যায় তাহলে আর বিশেষ চিন্তার কিছু থাকবে না। তারপরে কাল সকাল হলে আমি রমাকান্তের জন্য একটা কবচ তৈরি করে দেব। সে কবচ রমাকান্তের হাতে থাকলে আর রমাকান্তকে সেই অশরীরী আত্মা কোনো ক্ষতি পর্যন্ত করতে পারবে না। কিন্তু আজ রাতে আর সেটা সম্ভব নয়, তাই আমাদের সজাগ থাকতে হবে। আপনি তো আগেও রমাকান্ত বাবুকে কিছু একটা দেওয়ার চেষ্টা করেছেন, সে সেটা নিতে চায়নি, কিন্তু এইবারে যে সে নেবে সে ব্যাপারে নিশ্চয়তা কোথায়? যখন আমাদের জীবন ও মৃত্যুর উপর কোনো ব্যাপার এসে পড়ে তখন আমরা আর কোনো কিছু অবিশ্বাস করতে চাই না। তখন আমরা সামনে যা পাই তাকেই আঁকড়ে ধরার চেষ্টা করি। আর রমাকান্তর অবস্থাও এখন তেমন। তাকে যা বলবো আমরা সে তাই শুনবে। জীবনের জন্য সে সব কিছুই করতে পারে, কিন্তু আমি তাকে যে কবচ তৈরি করে দিতে চাই তাতে কোনো অশরীরী তার আর কোনো ক্ষতি করতে পারবে না। কবচ না হয় কাল সকালে হবে, কিন্তু আপনি কি আজ রাতে এখানে থাকবেন? আজ রাতে আপনি এখানে না থাকলে ওই অশরীরী আত্মাকে আমরা আটকাবো কি করে? সবাই সমস্বরে তারানাথকে আজকে সেখানে থাকার জন্য অনুরোধ করতে লাগল। মেজবাড়িতে ওপর তলা নিচতলা মিলিয়ে কম করেও 13-14 জন লোক থাকে। সবাই মিলে তাকে বলতে লাগলো, আগেই বলেছি মেজবাড়ির 2টো দোতলা বিল্ডিং, দ্বিতীয় মেজবাড়িতে লোকজন থাকে, কিন্তু সেই মেজবাড়িটা ঠিকঠাক করা হচ্ছে, তাই সেখানকার লোকেদের 1 মাসের জন্য অন্যত্র ব্যবস্থা করে নিতে বলা হয়েছে। সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রইল তারানাথের দিকে। তারানাথ এইবার বলতে লাগলো, তোমরা যখন বাইরে রয়েছ আমি তখন ঘরে ঢুকলাম। ঘরে ঢোকার সময় বুঝতে পারছিলাম ঘরের ভিতরে রমাকান্তের সঙ্গে অন্য কেউ রয়েছে। সে জানালা খুলে দিয়ে ঘরের ধোঁয়াকে বাইরে পার করে দেওয়ার চেষ্টা করছে। কথাটা মনে ছিল না, তাই বুঝতে পারলাম এইভাবে কোনো কিছু হবে না। একটু সময় চলে গেলে সেই ধোঁয়া জানালা দিয়ে বেরিয়ে গেলে আর কিছুই করা যাবে না। তখন ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, ধোঁয়াটা দিয়ে কি করলেন বলুন তো ঠাকুর মশাই? এই ধোঁয়া সাধারণ ধোঁয়া নয়, এতে এমন কিছু জিনিস রয়েছে যাতে অশরীরী শক্তির ক্ষমতা কিছুক্ষণের জন্য কমে আসে।
তার চোখের দৃষ্টি ভালোভাবে কাজ করে না। ধোঁয়া ছড়িয়ে দিয়ে যখন আমি ঘরের মধ্যে ঢুকলাম, দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য। বিছানার চারপাশে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে রয়েছে। বিছানার ঠিক মাঝখানে শুয়ে রয়েছে রমাকান্ত, এবং তার ঠিক মাথার কাছে বসে রয়েছে একটি মেয়ে। তার পরনে লাল একটা শাড়ি, মাথার চুল লম্বা হয়ে মুখের সামনে এসে পড়েছে। তাতে তার মুখটা ভালোভাবে দেখা যায় না। মনে হলো তার মুখে যেন বিয়ের সাজ। তার চোখ দুটো কালো পাথরের মতো জ্বলজ্বল করছে, মুখে একটা অদ্ভুত হাসি। সে আমায় দেখতে পেয়ে বলে উঠল, ও, তুই ঘরে ঢুকে পড়েছিস? ওকে নিয়ে যাবি? নিয়ে যা, কিন্তু আমি আবার আসবো। আজ রাতে আমি আবার আসবো। আজ রাতেই আমি ওকে নিয়ে যাব। আমি তখন বললাম, কিন্তু তুমি কেন এমন করছো? রমাকান্তকে শুধু শুধু হত্যা করে তোমার কি লাভ হবে বলো তো? আমি ওকে হত্যা করে যা পাবো তা তুই আমায় দিতে পারবি না। ওকে হত্যা করলে আমি শান্তি পাবো। তুই জানিস না ও আমার কত বড় ক্ষতি করেছে। এই প্রথমবার আমি একটু অবাক হলাম তারানাথের মুখে এমন কথা শুনে। তারানাথ একবার আমাদের সবার মুখের উপর দিয়ে চোখ বুলিয়ে নিয়ে তারপর আবার বলল, আমার মনে হয় ওই অশরীরী আত্মা কোনো একটি নির্দিষ্ট কারণের জন্যই রমাকান্তের পিছু নিয়েছে। রমাকান্তর সঙ্গে নিশ্চয়ই তার কোনো যোগাযোগ রয়েছে। সে কি, রমাকান্ত বাবু তো নারীর সংসর্গ একদম পছন্দ করেন না। মেয়েদের কথা শুনলে তিনি সেখান থেকে উঠে চলে আসেন। তাহলে দুনিয়াতে প্রত্যেক পুরুষের নারী সঙ্গ প্রয়োজন হয়, কথায় হোক কিংবা বাস্তবে হোক, তা প্রয়োজন। যদি তা প্রয়োজন না হয় তাহলে তার নানা কারণ হতে পারে। কিন্তু রমাকান্তর মতো একজন পুরুষের পক্ষে এমন কাজ করার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। নিশ্চয়ই তার অতীতের এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যার জন্য সেরকম। তার মানে কি অতীতে তার সেই খারাপ অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই মেয়েটি, যাকে আপনি লাল শাড়ি পরে এবং বিয়ের সাজে দেখতে পেয়েছিলেন? তার সঙ্গে যদি এই খারাপ কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে রমাকান্তর জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তারপর তার মুখ থেকে এই সমস্ত কথা শোনার চেষ্টা করতে হবে। কিন্তু সমস্যা হলো, রমাকান্তর যা অবস্থা, কাল সকালের আগে তার জ্ঞান ফিরবে বলে মনে হয় না। ভিড়ের মধ্যে সবাই নিজেদের মতো কথা বলে চলেছিল। তাদের মধ্যে একজন প্রশ্ন করল, কিন্তু তাহলে তো আর রমাকান্ত বাবুর কাছে কিছুই জানা যাবে না। আর আপনিই তো বললেন রাতের বেলা রমাকান্ত বাবুর ওপর আবার সেই অশরীরী আত্মা আক্রমণ করবে। তখন যদি তার কিছু হয়ে যায়? আমরা তো সবাই আছি। আমরা সবাই মিলে যদি রমাকান্ত বাবুকে বাঁচাবার চেষ্টা করি তাহলে হয়তো রমাকান্ত বাবুকে বাঁচানো যাবে। এইখানে মেজবাড়ির এই ঘরে জমায়েত হওয়া লোকেদের মধ্যে এক বিভেদ দেখা গেল। কেউ কেউ রমাকান্ত বাবুকে বাঁচাবার জন্য তার সঙ্গে রাতে থাকতে রাজি হল, কিন্তু কেউ কেউ রাজি হল না। অন্যের বিপদের জন্য তারা নিজেরা কেন ঝামেলায় পড়বে? তাছাড়া গোটা ব্যাপারের মধ্যে যে একটা অদ্ভুত অলৌকিক ব্যাপার রয়েছে তাতে অনেকে ভয় পেয়ে গেল। শেষে দেখা গেল আমি, কিশোরী, তারানাথ ম্যানেজার বাবু এবং তার সঙ্গে আরো 7-8 জন সেখানে রয়েছে। বাকি সবাই নিজের নিজের মতো ঘরে চলে গেছে। ম্যানেজার বাবু বললেন, বিপদের সময় মানুষকে চেনা যায়, বুঝলেন ঠাকুর মশাই? রমাকান্ত বাবুর বিপদের সময় ওরা এইভাবে চলে গেল। আহা, ওদের দোষ দিয়ে লাভ নেই। সবার সংসার আছে, সবার পিছুটান আছে। কারোর কিছু হয়ে গেলে তার জন্য কিন্তু অন্য কেউ দায় নেবে না। এর কিছুক্ষণ পরেই আরো গভীর অন্ধকার নামতে শুরু করল। রমাকান্ত বাবুর কাছে আমরা সবাই পালা করে 3 জন করে বসে রইলাম। রমাকান্ত বাবুর কাছে মোট 9 জনের একটি দল দেখা গেল।
আমাদের সঙ্গে দারোয়ানও যোগ দিয়েছে। তিনজন তিনজন করে রাতের খাবার খেয়ে নিলাম। তারানাথকে জোর করা হলো, কিন্তু সে কিছুই খেল না। অনেক রাত পর্যন্ত আমরা এমনভাবেই সেই ঘরে রইলাম। ম্যানেজার বাবু বাইরে বসে, সেখানে আমি, কিশোরী, আরো কয়েকজন। ঘরের ভিতরে তারানাথ। জানালাগুলো বন্ধ, দরজাটা খোলা। বাকি কয়েকজন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারানাথ একটাই কথা বলল আমাদের, আজ রাতটা কোনোভাবে কেটে গেলে কাল আর কোনো চিন্তা নেই। অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ করে ম্যানেজার কেমন যেন চিৎকার করে উঠল, ওইদিকে দেখুন। বাড়ির দিকে তাকিয়ে কি যেন দেখালো আমাদের। আমরা তাকিয়ে দেখি দারোয়ানের শরীরটা যেন হঠাৎ করে মাটি থেকে হাতখানেক উপরে উঠে গেছে। দুটো হাত দুপাশে ছড়ানো, মুখটা হা করা, জিভটা একপাশে ঝুলছে, তার চোখ দুটো বন্ধ। তার শরীরটা মাটি থেকে শূন্যে খানিকটা উপরে উঠে ভেসে রয়েছে যেন। দৃশ্যটা দেখে আমরা তিনজনেই চমকে উঠলাম। আমি, ম্যানেজার আর কিশোরী ছিলাম বাইরে বারান্দার কাছে। তিনজন ছিল দরজার কাছে। তারানাথের সঙ্গে আরো দুজন ভিতরে ছিল। চিৎকার শুনে দরজার কাছে থাকা তিনজন এগিয়ে এলো আমাদের দিকে। ততক্ষণে দারোয়ানের শরীরটা ভাসতে ভাসতে দরজার উপরে গিয়ে ধাক্কা দিতে শুরু করেছে। মেসবাড়ির বাইরের দিকে লোহার পুরনো দরজা। সেই দরজার উপর ধাক্কা দেওয়ায় দরাম দরাম শব্দ হচ্ছে, আর তার সঙ্গেই দারোয়ানের মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। ম্যানেজার চমকে উঠে ছুটে বাইরে বেরিয়ে এলো দারোয়ানের কাছে। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন। আমিও নেমে এলাম। কিশোরীকে উপরে থাকতে বললাম। নিচে নেমে আমরা যেই ছুটে দরজার কাছে গেছি, তখন দারোয়ানের শরীরটা ধপ করে মাটির ওপরে এসে পড়ল। ম্যানেজার আর আরো দুজন মিলে তাকে তুলে ধরতেই দেখা গেল তার মুখ থেকে গোঙানি বেরিয়ে আসছে। চোখের দৃষ্টি ভালোভাবে খুলছে না। তার ক্ষত থেকে গল গল করে রক্ত বেরিয়ে ছড়িয়ে পড়তে লাগলো মাটিতে। ম্যানেজার বলে উঠল, এখনই ওকে এখান থেকে ভিতরে নিয়ে যেতে হবে, না হলে ওর রক্ত বন্ধ না করলে ওকে বাঁচানো যাবে না। তোমরা কেউ ডাক্তারকে খবর দাও এক্ষুনি। দুজন তাড়াতাড়ি বেরিয়ে পড়ল ডাক্তারকে খবর দেওয়ার জন্য। ম্যানেজার বাবু আর বাকিরা মিলে দারোয়ানকে ধরে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য বারান্দার কাছে এসেছি। এমন সময় দুম শব্দ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। ঘরের মধ্যে তারানাথের সাথে আর বাকি দুজন রইল। আমি ইশারায় আমার সঙ্গে ম্যানেজারকে পাশের ঘরে যেতে বললাম। পাশের ঘরের বিছানায় দারোয়ানকে শুইয়ে দিয়ে তার রক্ত বন্ধ করার চেষ্টা চলতে লাগলো। কিশোরীকে সেখানেই থাকতে বললাম। আমি পাশের ঘরের দরজার কাছে এসে দরজায় কান পাতলাম। বুঝতে পারলাম ভিতরে দুজন যেন প্রচন্ড ভয়ে চিৎকার করে দরজার দিকে ছুটে এসেছে। দরজার উপর ধাক্কা দিচ্ছে, আর তারানাথ বলছে, তোমরা ভয় পেও না, তোমরা যত ভয় পাবে ততই ওর ক্ষমতা বাড়বে। তোমরা ভয় পেও না। কিন্তু লোকগুলো তবুও ভয় পাচ্ছে। হঠাৎ করে ধাক্কা ধাক্কিতে কিভাবে যেন দরজা খুলে যেতে ওরা দুজন ছিটকে বেরিয়ে আসে বাইরে। আমি সঙ্গে সঙ্গে ওদের পাশের ঘরের দিকে ইশারা করতেই ওরা ছুটে গিয়ে ঢুকে পড়ে পাশের ঘরে। আমি তারানাথের ঘরে ঢুকে পড়তেই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই বুঝতে পারি কেন ওরা ভয় পাচ্ছিল। ঘরের মাঝখানে সিলিংয়ের কাছে একটা পুরনো ভারী পাখা রয়েছে। সেই পাখা যখন ঘোরে তখন হাওয়ার চেয়ে শব্দ হয় বেশি। কিশোরীর কাছে শুনেছি এটা ম্যানেজারের ঘর, তাই একপাশে চেয়ার, টেবিল, কাগজপত্র
দায়ী করে রাখা আছে। অন্য পাশে ম্যানেজারের অল্প জিনিসপত্র, বিছানার ওপরে শুয়ে রয়েছে রমাকান্ত। তার মুখটা হা করা, চোখের দৃষ্টি ফ্যাকাশে। সেইভাবেই সে উপরের দিকে তাকিয়ে শুয়ে রয়েছে। কিন্তু ভয় পাওয়ার কারণ সেটা নয়। ভয় পাওয়ার কারণ তখন সেই পুরনো আমলের পাখার সঙ্গে দুটো হাত পা দিয়ে জড়িয়ে ধরে ঝুলছে সেই মেয়েটা। তার পরনের কাপড়টা এখন প্রায় অর্ধেকের বেশি খুলে এসেছে। ঘরের আলোটা মাঝে মাঝেই দপ দপ করে উঠছে, আর সেই আলোতে বুঝতে পারছি এটা কোনো বউয়ের সাজ। গ্রামেগঞ্জে বিয়ের সময় যেভাবে বউ সাজানো হয়, ঠিক তেমন ভাবেই তার মুখে চন্দন দিয়ে বউ সাজানো হয়েছে। কালো কুচকুচে পাথরের মতো চেহারা, তার সঙ্গে এমন লাল কাপড় আর মুখের অমন সাজ, সবকিছু মিলিয়ে তাকে দেখে প্রচন্ড ভয় হচ্ছিল। পাখাটা আস্তে আস্তে ঘুরছে, পাখার সুইচ বন্ধ। তার উপরে বসে সেই মেয়েটি দুটো পা ঝুলিয়ে রেখেছে দুপাশে। সে খিলখিল করে হাসছে। তারানাথ চুপচাপ বসে রয়েছে তার নিজের জায়গায়। আবার তুই এসেছিস? তোর ভয় নেই? এক্ষুনি দেখলি না ওরা ভয় পেয়ে পালালো। তুই এসেছিস কেন? তোরা চলে যা এখান থেকে। তোদের কারোর ক্ষতি আমি করতে চাই না, কিন্তু কিন্তু ওকে আমি নিয়ে যাবই। আজ রাতেই নিয়ে যাব। আজই সেই রাত। আজ কোন রাত? আজকে রাতে ওর জন্যই আমাকে মরতে হয়েছিল। তাই তাই আজ রাতেই আমি ওকে নিয়ে যাব। তোরা আমায় আটকাতে পারবি না। আমি কথাটা বলতে বলতেই মেয়েটা দুটো পাকে সেই পাখার সঙ্গে ঝুলিয়ে রেখেই গোটা শরীরটাকে ভাসিয়ে দিল শূন্যে। যেন উপর থেকে একটা রাত জাগা বাদুড় ছো মেরে কিছু একটা তুলে নেওয়ার জন্য বিছানার দিকে এগিয়ে আসছে। কিন্তু তারানাথ সঙ্গে সঙ্গে একটা হ্যাঁচকা টান দিয়ে রমাকান্তের শুয়ে থাকা শরীরটাকে সরিয়ে নিয়ে গেল বিছানার এক পাশে। মেয়েটি তার হাতটাই করে আবার ভাসমান অবস্থায় উপরে উঠে গেল। ওই এক মুহূর্তে তার হাতের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেছিলাম। তার হাতে বাঁকানো লম্বা লম্বা নখ। রমাকান্ত সরে গেল বটে, কিন্তু তার শরীর সম্পূর্ণভাবে সেই হাতের আঘাত থেকে বাঁচতে পারল না। তার কবজির কাছটা নখের আঁচড়ে ছুলে গিয়ে গল গল করে রক্ত বেরোতে লাগলো। আর সেই রক্ত দেখেই বোধ হয় সেই মেয়েটার মুখে একটা অদ্ভুত পরিবর্তন হলো। বাতাসে প্রচন্ডভাবে গন্ধ শোঁকার মতো করে সে নিঃশ্বাস নিয়ে বলল, রক্তের গন্ধ, রক্তের গন্ধ আমার পাগল করে দেয়। এই রক্তের গন্ধ। রক্ত খাবো, রক্ত খাবো, রক্ত খাবোই। ওই শয়তানটার রক্ত খাবো। আজকেই আজকেই ওই শয়তানটার রক্ত খাবো আমি। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। এক পা করে তারানাথের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু প্রচন্ড একটা হাসির শব্দে চমকে উঠে আবার থমকে দাঁড়িয়ে পড়লাম ঘরের বাইরে। দরজার উপর কিশোরী ধাক্কা দিচ্ছে। আরে দরজা খোলো, আরে দরজা খোলো দেখি। আরে কি হয়েছে ভিতরে? আরে কি হয়েছে? দরজা খোলো। সঙ্গে সঙ্গে আবার দরজাটা খুলে গেল। বোধহয় সেই অশরীরই তার কোনো ক্ষমতা দিয়ে দরজাটা খুলে ফেলল। কিশোরী হুড়মুড় করে মেঝের উপরে এসে পড়ল। সঙ্গে সঙ্গে আবার দরজা বন্ধ হয়ে গেল। ঘরের বাইরে ম্যানেজার আর আরো একজন দাঁড়িয়েছিল। তারা কিন্তু আর ঘরে ঢুকতে পারল না। রমাকান্তের অবস্থা ভালো না। এমনভাবে বেশিক্ষণ থাকলে ওকে আর বাঁচানো যাবে না। ওই আত্মা কোনোভাবে ওকে স্পর্শ না করে ওর জীবনী শক্তি একটু একটু করে চুষে নিচ্ছে। এই কথায় মেয়েটা
পাখার উপর থেকেই খিলখিল করে হেসে উঠল। দুটো হাত দিয়ে সিলিং এর উপর ঝুলতে ঝুলতে বলল, ওই শয়তানটাকে মারার জন্য আমার ওর কাছে যাওয়ার দরকার নেই। তোরা চুপ করে দাঁড়িয়ে দেখে যা আমি কিভাবে ওকে মারি। আমি চুপ করে দাঁড়িয়ে রয়েছি পিছনে। কিশোরী কিন্তু চুপ করে থাকতে পারল না। আমাদের কিছু বুঝে ওঠার আগেই সে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল রমাকান্ত বাবুর বিছানার উপরে। তারপর হঠাৎ করে আমাদের কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে লম্বা হয়ে দাঁড়িয়ে একটা লাফে ঝুলতে থাকা সেই বিকল পাখাটাকে ধরে একটা হ্যাঁচকা টান দিল। এমন কিছু যে একটা হতে পারে তা কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কিশোরীর সাহস বরাবরই বেশি, সে কথা আমরা জানি, কিন্তু এমন বিভৎস মুহূর্তে সে যে এমন একটা কাজ করতে পারে সেটা ভাবতেও পারি। ফ্যানটা এই প্রচন্ড টান সহ্য করতে পারল না। হুকগুলো এমনিতেই পুরনো আর আলগা হয়ে গিয়েছিল, তাই প্রচন্ড টান দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা ছিটকে এসে পড়ল মাটির উপরে। আর তার উপরে বসে থাকা সেই ছায়ামূর্তিও কিছু বুঝতে না পেরে প্রথমে ছিটকে গিয়ে মাটিতে পড়লেও তারপরে আবার শূন্যে ভেসে এগিয়ে গিয়ে দাঁড়ালো দেওয়ালটার কাছে। এতক্ষণ ধরে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছিল। তারানাথ সবকিছু বুঝতে পেরেও চুপ করে আছে কেন? এইবার বুঝতে পারলাম তার কারণ। সারা রাত রমাকান্ত বাবুর বিছানাটাকে এক হাতে স্পর্শ করে রয়েছে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল। তারানাথ তাকিয়ে আছে আমাদের দিকে, অথচ বিড়বিড় করে কোনো একটা মন্ত্র পড়ে চলেছে। বুঝতে পারছি তারানাথের জন্যই এই অশরীরী এখনো পর্যন্ত রমাকান্তর বেশি ক্ষতি করতে পারেনি। কিশোরীর এমন অবস্থা দেখেও তারানাথ কিছুই বলল না। পাখাটায় টান দেওয়ার সঙ্গে সঙ্গে কিশোরী নিজেও গিয়ে পড়েছিল মেঝের উপরে। এইবার সেই মেয়েটি ঠিক 4 হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো কিশোরীর দিকে, আর মুখে বলতে লাগলো, নতুন শরীর, নতুন শরীর, নতুন আলতা লাগলো গায়ে, নতুন মেয়ে বউ হলে নতুন করে কেই বাঁচায়। মেয়েটার মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। কিশোরী ততক্ষণে মেঝের উপরে খানিকটা উঠে বসেছে। সেই মুহূর্তে মেয়েটি তার একদম কাছাকাছি এসে পড়েছে। তার সেই লম্বা বাঁকানো নখওয়ালা হাতটা বাড়িয়ে সে কিশোরীর গলার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এমন সময় তারানাথ কি যেন একটা তার ঝুলি থেকে বার করে ছুঁড়ে দিল আমার দিকে। আমি সেটা হাতে নিয়ে দেখতে পেলাম একটা পাথরের মতো চকচকে কি একটা জিনিস। তারানাথ চিৎকার করে উঠল, ওটা ওর কপালের মাঝখানে চেপে ধরো, তাহলেই ওর আর কোনো ক্ষমতা থাকবে না। আমি উপায়ন্তর না দেখে কিশোরীর দিকে ছুঁড়ে দিলাম সেটা। কিশোরী সেটা লুফে নিয়েছিল, তাই যেই সেই মেয়েটির নখওয়ালা হাতটা তাকে ধরতে এসেছে, অমনি সে নিজের হাত তুলে তার কপালের মাঝখানে সেই কালো পাথরটা চেপে ধরতেই ঘরের ভিতর যেন একটা বিস্ফোরণ ঘটে গেল। সে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তখনই দেখতে পেলাম আরেকটা ভয়ানক ব্যাপার। কিশোরী বাঁ হাত দিয়ে তার গলার পিছনের দিকটা ধরে আছে, যাতে সে সেখান থেকে ছিটকে যেতে না পারে। আর সেই বিভৎস মূর্তিটা দুটো হাতে কিশোরীর হাত চেপে ধরেছে। তার নখগুলো ক্রমশই কিশোরীর হাতে গেঁথে বসছে।
তার হাতের উপর তৈরি হয়েছে রক্তাক্ত ক্ষত। ব্যথায় কোঁকিয়ে উঠলেও তাকে ছেড়ে দেয়নি কিশোরী। কিশোরীর মুখ থেকে যন্ত্রণায় চিৎকার বেরিয়ে আসছে, তবুও সেই মেয়েটিকে কিন্তু সে ছাড়ছে না। তখন সেই মেয়েটি প্রচন্ড টানে কিশোরীকে নিয়ে শূন্যে ভাসতে চাইছে। ঘরের জানালাগুলো দরাম দরাম শব্দ করে খুলছে আর বন্ধ হচ্ছে। সেই জানালা দিয়ে প্রচন্ড হাওয়া এসে ঘরের ভিতরে যেন এক ঝড় তুলেছে। এ দৃশ্য কিন্তু আমার সহ্য হচ্ছিল না। কিশোরীর 2 হাত বেয়ে গল গল করে রক্তের ধারা নেমে আসছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। সেই বিভৎস মূর্তিটার 2 হাত পিছন থেকে চেপে ধরে তার হাত দুটো তুলে ধরলাম উপরের দিকে। তার মুখ থেকে তখন গল গল করে কালো রক্ত বেরিয়ে আসছে। সে খুব কষ্ট করে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার গোটা মুখটা দেখতে দেখতে সেই মেয়েটির মুখ ধীরে ধীরে বদলে গিয়ে এক অদ্ভুত ভয়ঙ্কর ফ্যাকাশে মূর্তি দেখা গেল। তার উজ্জ্বল 2 সাদা ফ্যাকাশে চোখ, মুখের চামড়া শুকিয়ে যেন শুকনো কাঠের মতো হয়ে গেছে। তার 2 হাত আমি চেপে ধরেছিলাম। এরপর আমি তার হাত দুটো ছেড়ে দিলাম। ততক্ষণে কিশোরী ব্যাপারটা বুঝতে পেরে সে নিজেও নিজের কালো পাথরটাকে সরিয়ে ফেলেছে। আমাদের চোখের সামনে সেই কালো পাথরটা যেন তার কপাল ভেদ করে ভিতরে ঢুকে যাচ্ছিল। সেটা একটু সরিয়ে ফেলতেই মূর্তিটা প্রায় ছিটকে সরে গেল দেওয়ালের এক পাশে। তারপর অনেকক্ষণ স্থির হয়ে সেখানে বসে রইল। আমি তাড়াতাড়ি গিয়ে কিশোরীকে তুললাম। তার 2 হাতের কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারানাথ বলল, কোনোভাবেই রক্তক্ষরণ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক কিছু একটা দিয়ে 2 হাতের ক্ষতগুলো বেঁধে রাখো। আমি 2 হাতের ক্ষত বাঁধার জন্য একটা কাপড় তুলে নিয়েছি। আর ঠিক তখনই দেখতে পেলাম বিছানার ঠিক তলার দিক থেকে সেই শুকনো 2 হাত আস্তে আস্তে বেরিয়ে রমাকান্ত বাবুর পায়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, ঠাকুরমশাই, সাবধান সাবধান! ওই বিছানার তলা থেকে রমাকান্ত বাবুকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গে রমাকান্ত বাবুর একটা পা ধরে একটা হ্যাঁচকা টান দিল সেই মূর্তি। সঙ্গে সঙ্গে তারানাথ নিজের 2 হাত তুলে রমাকান্ত বাবুর কপালের উপর হাত রাখতেই রমাকান্ত বাবুর গোটা শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। আর সঙ্গে সঙ্গে রমাকান্ত বাবু চিৎকার করে উঠল। বিছানার তলা থেকে যে হাত দুটো বেরিয়ে এসেছিল সেগুলো তক্ষুনি তার পাটা ছেড়ে দিল। ঘরের মধ্যে আর কোথাও কেউ নেই। দেওয়ালের কাছে সেই ফেলে থাকা শুকিয়ে যাওয়া মূর্তিটা তখন আর সেখানে নেই। যেন ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না। আমরা 4 জন ছাড়া আর কেউ কোথাও ছিল না। বাইরে থেকে ম্যানেজার বাবুর চিৎকার শুনতে পেলাম হঠাৎ করে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, মদনলাল কেমন করছে। আমরা সবাই চমকে উঠলাম। তাহলে কি সেই বিভৎস মূর্তি এবার মদনলালের কাছে গিয়েছে আবার? তাড়াতাড়ি ঘরের দরজাটা খুলে দুজনে মিলে বাইরে বের হতেই চমকে উঠলাম। ঘরের বাইরে কেউ কোথাও নেই। পাশের ঘরের দরজাটা খোলা। সেই ঘরের ভিতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে বটে, কিন্তু ম্যানেজার কোথায়? সঙ্গে সঙ্গে একটা খিলখিলে হাসির শব্দ শুনতে পেলাম। দেখি লম্বা বারান্দার এক ধার ধরে কুকুরের মতো 4 পায়ে ছুটে আসছে সেই মেয়েটা। সে বলছে, আমায় মারতে পারবি না তোরা, আমায় আটকাতে পারলেও মারার ক্ষমতা তোদের নেই, কিন্তু তোদের এইবার
আর কে বাঁচাবে? পিছনে ঘুরে ঘরে ঢুকতে যাব এমন সময় ঘরের দরজাটা দড়ানো শব্দ করে বন্ধ হয়ে গেল। কিশোরী দু হাতে কোনো রকমে কাপড় বেঁধে নিয়েছে, কিন্তু যন্ত্রণায় সে সামান্য ঝুঁকে পড়েছে। মূর্তিটা একদম কাছাকাছি এসে পড়েছে আমাদের। এমন সময় সামনের ঘর থেকে বেরিয়ে এলো একজন। মাথার চুলের অধিকাংশটাই সাদা, মাথার মাঝ বরাবর একটা টাক। বাইরে বেরিয়ে এসে সে নিজের ডান হাতটা সামনের দিকে তুলে বিড়বিড় করতে করতে কি একটা যেন মন্ত্রোচ্চারণ শুরু করল। পিছন থেকে কিশোরী তাকে উদ্দেশ্য করে বলে উঠল, বীরেন্দ্র প্রসাদ বাবু, আপনি চলে এসেছেন? কখন এলেন? বীরেন্দ্র প্রসাদ বাবু কিন্তু পিছনে ঘুরে তাকালেন না। ওনার হাত ওভাবেই সামনের দিকে তুলে ধরে রেখেছেন উনি। বারান্দার সামনের দিক থেকে এগিয়ে আসা সেই মূর্তিটাও থমকে দাঁড়িয়ে পড়েছে। এবার বীরেন্দ্র প্রসাদ বাবু গম্ভীর গলায় তাকে উদ্দেশ্য করে বললেন, খবরদার, তুই আর এক পা এখানে সামনে এগোবি না। আমি সব জানি, তোর সঙ্গে যা হয়েছে ভালো হয়নি, কিন্তু সে সবে রমাকান্তর কোনো দোষ নেই। তুই রমাকান্তকে ছেড়ে দে। মেয়েটির মুখে এক অদ্ভুত গর্জন শোনা গেল। দুহাত মেঝের উপর রেখে সে মুখটা তুলে চিৎকার করে বলল, রমাকান্তকে আমি ছাড়বো না। ওর জন্যই এই সব কিছু হয়েছে। আমার এই অবস্থার জন্য একমাত্র সে দায়ী। তুই আমায় কিছুতেই আটকাতে পারবি না, কিছুতেই না। কথাটা বলতে বলতে সেই মূর্তিটা নিজের মাথাটা যেন একবার চক্কর খাওয়ার মতো ঘুরিয়ে ফেলল। আমি অবাক হয়ে দেখলাম সেই দৃশ্য। তারানাথের মুখে এর আগে তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনার কথা শুনেছি অনেকবার, কিন্তু আজ চোখের সামনে এই দৃশ্যটা দেখে কেমন যেন অদ্ভুত ভয়ঙ্কর মনে হলো। তার মুখের দুপাশ দিয়ে গল গল করে নেমে আসছে কালো রক্ত। মাথা তো না, যেন মনে হচ্ছে কোন পুতুলের মাথা, যেটাকে সে বন বন করে দুবার ঘুরিয়ে ফেলল। বীরেন্দ্র প্রসাদ তিনি তখনও আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। কিশোরী তার ক্ষতের যন্ত্রণায় তখন মাটিতে বসে পড়েছে। ততক্ষণে মেয়েটা আরো একবার হুঙ্কার ছেড়ে বলে উঠল, এসবের মধ্যে তোরা আসবি না। তোরা এখান থেকে চলে যা বলছি, না হলে আমাকে এভাবে বাধা দেওয়ার জন্য ফল তোদের ভোগ করতে হবে, আর সেই ফল কিন্তু ভালো হবে না। আমায় ভয় দেখাচ্ছি? তুই জানিস আমি কে? আমি বীরেন্দ্র প্রসাদ ভট্টাচার্য। আমাকে স্পর্শ করার মতো ক্ষমতা তোর নেই। এই কথা শুনে সেই মেয়েটি যেন আরো রেগে উঠল। ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল বীরেন্দ্র প্রসাদকে লক্ষ্য করে। আমি আর কিশোরী চিৎকার করে উঠতে যাব এমন সময় একটা অদ্ভুত ব্যাপার দেখে অবাক হয়ে গেলাম। বীরেন্দ্র প্রসাদের উপর ঝাঁপিয়ে পড়ে সে দু হাতে বীরেন্দ্র প্রসাদের গলা চেপে ধরার জন্য যেই না তার কাছে এসেছে, এমন সময় যেন কোনো অদৃশ্য কিছুতে প্রচন্ড ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে গেল পিছনের দিকে। কিশোরী যন্ত্রণায় কাতর স্বরে আমাকে বলে উঠল, দেহ বন্ধন? বীরেন্দ্র প্রসাদ দেহ বন্ধন করতে জানে? আমিও অবাক হয়েছিলাম, কিন্তু সেই মেয়েটি দেওয়ালে ছিটকে গিয়ে আরো একবার ছুটে এলো সামনের দিকে। এইবার কিন্তু বীরেন্দ্র প্রসাদ শুধু দাঁড়িয়ে রইল না, সে একপাশে সরে যেতে সেই মেয়েটির হাত গিয়ে পড়ল দরজার উপরে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে তারানাথ তখনও বিছানার কাছে রমাকান্ত বাবুর বিছানার উপর হাত দিয়ে বসে আছে। আমি
অবাক হয়ে গেলাম। আমি তারানাথকে বললাম, আপনি এখনো ঘরের মধ্যে থেকে কি করছেন? আপনি তো বলেন যে আপনার আগের মতো আর ক্ষমতা নেই, এখন আপনি তেমন কিছু করতে পারেন না, কিন্তু তাই বলে এভাবে ঘরের মধ্যে বসে থাকবেন কেন? তারানাথ মুখ তুলে আমাদের দিকে তাকালো। তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে গেছে। একভাবে অনেকক্ষণ ধরে শারীরিক মানসিক উভয়ভাবেই ধকল গেলে যেমন হয়, তারানাথকে দেখেও ঠিক তেমনই মনে হচ্ছে। আমাদের পিছন পিছন বীরেন্দ্র প্রসাদ ঘরে ঢুকে এসেছিল। বীরেন্দ্র প্রসাদ আমার কাঁধের উপর হাত রেখে বলল, তোমরা ভুল করছো। আমি যা করছি তা খুব কঠিন হলেও উনি যা করছেন তা করার মতো ক্ষমতা আমার পর্যন্ত নেই। আমি সামান্য একটু দেহবন্ধন করে এবং নিজের মতো সামান্য ক্ষমতা দিয়ে ওই অশরীরীকে আটকে রাখতে পারি মাত্র। কিন্তু রমাকান্তর শরীর থেকে যে জীবনী শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সেই জীবনী শক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র ওনার কাছেই আছে। কিশোরী দুহাতের যন্ত্রণা তখন ভুলে গিয়েছিল। আমি, কিশোরী আর বীরেন্দ্র প্রসাদ তখন ঘরের মধ্যে এসে ঢুকেছি। পাশের ঘরে কথাবার্তা চলছে। সে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বীরেন্দ্র প্রসাদ নিজেই। রমাকান্তের দিকে চোখ পড়তেই আমরা সবাই অবাক হয়ে গেলাম। তার চোখের মণি দুটো থেকে আস্তে আস্তে কালো ভাব কমে গেছে। গোটা শরীরটা কেমন যেন শুকিয়ে আসতে শুরু করেছিল, সেই ভাবটা এখন আবার ফিরে এসেছে। এইবার দেখতে পেলাম এখন আর বিছানায় নয়, তারানাথের দুটো হাতের বুড়ো আঙুল রমাকান্তের হাতের নাড়ি যেখানে থাকে সেই অংশ ছুঁয়ে রয়েছে। তার মানে প্রথম থেকে এই ঘরে বসে থেকে ঠাকুরমশাই শুধুমাত্র রমাকান্ত বাবুকে বাঁচাবার জন্য চেষ্টা করে চলেছে। সেটা তোমরা এর আগে বুঝতে পারলেই হতো। ও সময় কোনো কিছু নিজেকে ভাঙা যায় না, তাই অনেক বিপদ হলেও তোমাদের সাহায্য করার জন্য ঠাকুর মশাই ওখান থেকে উঠে আসতে পারেননি। তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছে ওই অশুভ আত্মা। তোমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না, তাই তোমাদেরকে ভুলিয়ে ভালিয়ে সে ঠাকুর মশাইয়ের মন অন্যদিকে ঘুরিয়ে রমাকান্তকে মারতে চায়। ঠাকুর মশাই বেশ ভালোভাবেই সেটা বুঝতে পেরেছিল। এত কিছু আমরা বুঝি, কিন্তু ঘরের মধ্যে আসার পরে দেখতে পেলাম অদ্ভুত ব্যাপার। রমাকান্ত ততক্ষণে আস্তে আস্তে বোধহয় আবার তার জীবনী শক্তি ফিরে পাচ্ছে। তার মুখে আস্তে করে শব্দ শোনা যাচ্ছে। বীরেন্দ্র প্রসাদ সামনে এগিয়ে গিয়ে তার মুখের কথা শুনে বলে, রমাকান্ত বাবু বিড়বিড় করে মেয়েটির কথা বলছে, কিন্তু সে কোথায় গেল? হঠাৎ করে মনে পড়ল, তাই তো, এতক্ষণ ধরে যে আমাদের এত বড় বিপদে ফেলেছিল সে কোথায় গেল? হঠাৎ করে সে উধাও হয়ে গেল। শেষবার সে ওই দরজার উপরে এসে পড়েছিল, তারপরেই যেন অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। বাইরে চাঁদের আলোটাকে ছাপিয়ে কালো মেঘ জমতে শুরু করেছিল আকাশে, তাই বাইরে আর কোনো আলো ছিল না। তারানাথের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় সিলিং এর উপর থেকে কে যেন একটা ঝাঁপিয়ে পড়ল রমাকান্তের গায়ের উপর। ঠিক চার হাত পায়ে যেভাবে বিড়াল বসে সেইভাবে রমাকান্তের গায়ের উপর বসে নিজের মুখটা রমাকান্তের গলার বরাবর এগিয়ে নিয়ে গিয়ে নিজের মুখের দাঁতগুলোর রমাকান্তের কাঁধের উপর বসিয়ে দেওয়ার চেষ্টা করল সেই মেয়েটি। বীরেন্দ্র প্রসাদ যেন তৈরি হয়েছিল। নিজের দুটো হাতে ক্ষিপ্রতার সঙ্গে সেই মেয়েটির শরীরটাকে চেপে ধরে এক ঝটকায় তাকে তুলে আনলো বিছানা থেকে। সেও ছিটকে গিয়ে পড়ল ঘরের মেঝের উপর। আর আমরা অবাক হয়ে দেখলাম ঘরের মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে যেন কালো একদলা থকথকে অন্ধকার ঘরের দেওয়ালের সঙ্গে মিশে
সাপের মতো কিলবিল করে বেয়ে উঠতে লাগলো উপরে। এখনো চেষ্টা ছাড়েনি। আমি জানি এখনো চেষ্টা করে যাবে, কিন্তু ঠাকুর মশাই, আপনার কাজ কি শেষ? আর একটুখানি আটকে রাখুন, আর একটুখানি আটকে রাখলেই আমি আমার কাজ শেষ করতে পারবো। তারপরে আর কোনো চিন্তা থাকবে না। রমাকান্ত একবার উঠে বসে পড়লে ও নিজেই ওর সঙ্গে মোকাবেলা করতে পারবে। আমি, কিশোরী, বীরেন্দ্র প্রসাদ রমাকান্তের বিছানার সামনে ঢাল হয়ে দাঁড়ালাম। এই কালো কাঁদার মতো জিনিসটা আস্তে আস্তে দলা পাকিয়ে জানালার কাছে এসে দাঁড়ালো। সেই একটা কালো ছায়া, অদ্ভুত গলার স্বর, কিন্তু সেই মেয়েটির গলার মতন করে সে বলল, এখনো সময় আছে, এখনো বলছি, ছেড়ে দে। শুধু শুধু ওর জন্য তোরা কেন মরতে যাবি? আমি আজ বিফল হয়ে চলে গেলেও আমি কিন্তু আবার আসবো। তোদের তোদের কাউকে ছাড়বো না। ঠাকুর মশাই আমাদের কাছে আছে। তাছাড়া বীরেন্দ্র প্রসাদ বাবু যতক্ষণ এই মেস বাড়িতে আছেন ততক্ষণ তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না। সেই মূর্তিটা আমার দিকে তাকালো, হাসতে হাসতে বলল, আর তোর কি হবে? তোকে তো তোর বাড়িতে থাকতে হবে। তখন তখন কিন্তু তোকে এত সহজে আমি ছাড়বো না। এখনো বলছি, চলে যা। চমকে উঠলাম। তাই তো, ঠাকুরমশাই সবসময় আমার কাছে থাকবে না। এই মেস বাড়িতে না হয় বীরেন্দ্র প্রসাদ আছে, কিন্তু আমার বাড়িতে সেইখানে যদি কোনো বিপদ হয় আমার। কথাটা মনের মধ্যে ভাবতে শুরু করেছি, পিছন থেকে শুনতে পেলাম তারানাথের কণ্ঠস্বর। তোমার চিন্তা নেই ছোকরা, ও কিছুই করতে পারবে না। শুধু শুধু ভয় দেখিয়ে মনের জোর কমাতে চাইছে। একবার ভয় পেয়ে গেলেই ওর ক্ষমতা বেড়ে যাবে। ভয় পেও না। ততক্ষণে পাশের ঘরের দরজা খুলে ম্যানেজার এবং বাকি কয়েকজন বেরিয়ে এসেছে। এখন দারোয়ান মদনলালের অবস্থা ভালো। ডাক্তার তাকে দেখে গেছে, কিন্তু ডাক্তার এই ঘরে ঢুকতে পারল না। তাকে ঢুকতে দেওয়া হলো না। ঘরের ভিতরে রমাকান্ত বাবু ততক্ষণে উঠে বসেছে। রমাকান্ত বাবু উঠতেই বীরেন্দ্র প্রসাদের ইশারায় দুজন ঘরের মধ্যে এসে রমাকান্ত বাবুকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেল। পাশের ঘরে তাকে রেখে সেখানে ডাক্তার তার সেবা শুশ্রূষা করবে, কিন্তু মূর্তিটা এখানেই রয়েছে। এখন আমরা চারজন আর জানলার কাছে দাঁড়িয়ে থাকা সেই কালো বিভৎস মূর্তিটা। সে আবার আমাদের বলে উঠল, একটু পরেই বাইরে সূর্যের আলো ফুটবে, তারপরে আমাকে এখান থেকে চলে যেতে হবে। তোরা মনে রাখিস, তোরা যে ভুল আজ করেছিস সেই ভুলের ক্ষমা কিন্তু কোনো দিনও হবে না। আসল ঘটনা কি হয়েছে তার খোঁজ আমি নিয়েছি, এবং সেই ঘটনার সত্যতা যাচাই না করে তুই রমাকান্তের এত বড় ক্ষতি করতে চেয়েছিস। তাই তোরও মুক্তি হবে না যতদিন পর্যন্ত রমাকান্তর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তুই মন থেকে না সরাবি। বাইরে সূর্যের আলো তুইও ফুটবে, এভাবে অতৃপ্তি নিয়ে তারপরেই তীব্র চিৎকার করে উঠল, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপরে তোরা মনে রাখিস, বাইরে তোরা মনে রাখিস, তোরা যে ভুল আজ করলি সেই ভুলের কোনো ক্ষমা কোনো দিনও হবে না। শুয়ে রাখা হয়েছে। ম্যানেজার সহ বাকিরা যখন সেইখানে রয়েছে, ডাক্তার রমাকান্তকে দেখছে আর বলছে, সবই ঠিক আছে, কিন্তু আগের মতোই শরীর বড় দুর্বল। খাওয়া ঘুম কোনোটাই বোধহয় ঠিকভাবে হয় না। ভালো করে নজর দিতে হবে, নারী খুবই দুর্বল। আর একটু হলে আর নারী খুঁজে পাওয়া যেত না ডাক্তারবাবু। পাশের ঘরে যা হয়েছে, তারপরেও যে রমাকান্ত বেঁচে আছে, এটাই সব থেকে বড় কথা। তোমরা চলে গেলে মদনলালকে শুইয়ে ডাক্তারকে নিয়ে এখানে এসে তো আর এক কাণ্ড। দেখি মদনলালের মাথার কাছে একটা মেয়ে বসে আছে।
জীবনে কখনো ভূত বিশ্বাস করিনি। বিশ্বাস করুন, পড়াশুনোর সময় কত মরা নিজের হাতে কাটতে হয়েছে, কঙ্কাল দেখতে হয়েছে, অথচ আজ দেখি ওই দারোয়ানের মাথার কাছে বসে রয়েছে একটি মেয়ে। তার চোখ মনে নেই, মুখের অবস্থা অদ্ভুত, মুখের দুপাশ থেকে রক্ত পড়ছে। সে দুহাতে দারোয়ানের কপাল থেকে রক্ত চুষে খাচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার! এমন ঘেন্না আমার কখনো লাগেনি। কিভাবে যে ওকে ওখান থেকে তাড়াতে পেরেছিলাম তা আমরাই জানি। সকলে তো ভয়ে কাঁটা হয়ে আছে। ওই জিনিসটা আমাদের সবার দিকে এমনভাবে তাকানো যেন এখনই আমাদের সবাইকে মেরে ফেলবে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, ও এখান থেকে চলে গেছে। তবে কাল সকালে একবার এই মেস বাড়ির চারপাশটা বন্ধন করে দিতে হবে, আর একটা চাবি তৈরি করে নিতে হবে রমাকান্তর ঘরের দরজা। এবং মদনলাল দারোয়ানের উপর যখন সে আক্রমণ করেছে তখন তার উপরেও নজর আছে, কিন্তু রমাকান্তকে কেন মারতে চাইল সেটাই তো এখনো বুঝতে পারলাম না। আর একটু পরেই আকাশটা ফর্সা হয়ে যাবে, তখন বলবো। এখন আগে রমাকান্ত বাবু সুস্থ হোক। রমাকান্ত বাবু সুস্থ হল, তবে সে গভীর ঘুমে ঘুমিয়ে রইল। এদিকে দারোয়ানও ঘুমিয়ে রয়েছে। পূব আকাশ লালচে হয়ে আসতে শুরু করেছে। আমি, বীরেন্দ্র প্রসাদ, তারানাথ, কিশোরী বসে আছি বারান্দায়। বাকিরা কেউ নিজের ঘরে শুতে গেছে, কেউ কেউ ওই ঘরেই রয়েছে, কেউ কেউ আমাদের পাশে বসে আছে। কিশোরীর হাতে ডাক্তার মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। তার যন্ত্রণা বোধহয় এখন খানিকটা কম আছে। প্রথম দিন যখন ওই রমাকান্ত বাবুর ঘরে অমন ব্যাপার হয়, তখনই ঘরে ঢুকে আমি এই মেয়েটিকে দেখতে পেয়েছিলাম। সে জানলা থেকে পালিয়ে গিয়েছিল। বুঝতে পেরেছিলাম রমাকান্ত বাবুর জীবনের সঙ্গে কোনো ঘটনা জড়িয়ে রয়েছে। পরে যখন রমাকান্ত বাবুকে প্রশ্ন করলাম, তিনি বললেন, বছর খানেক আগে একবার আমার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগে আগে একটা ব্যাপার ঘটেছিল। আসলে যার সঙ্গে বিয়ে ঠিক হয় তার বয়স আমার থেকে অনেক কম। সে আমাকে বিয়ে করতে চায় না, কিন্তু বাড়ির লোকেরা জোর করে আমার সঙ্গে বিয়ে দিচ্ছিল। সত্যি বলতে আমি নিজেও সে কথা জানতাম না, কিন্তু বিয়ের আসরে বসার একটু পরেই মেয়েটা ঢলে পড়ে যায় আমার কোলের উপর। তার মুখ থেকে তখন গ্যাজলা বের হচ্ছে। মেয়েটি বিষ খেয়েছিল। বিষ খেয়ে মেয়েটি আত্মহত্যা করেছিল। বিশ্বাস করুন বীরেন্দ্রপ্রসাদ বাবু, আমি এর আগেও একবার বিয়ে করেছিলাম, অনেক বছর। 2 বছরের মাথায় 3 দিনের জ্বরে বউটা মারা যায়। তারপর বিয়ে করব না বলেই ঠিক করেছিলাম। গ্রামে আমার পরিবার আছে, জমি জমা সম্পত্তি সবকিছুই আছে, কিন্তু তারপরেই গ্রাম ছেড়ে শহরে এসেছিলাম। এখানে ওখানে ঘুরে ফিরে নানা ব্যবসাপত্র করি। এখনো তেমনই এক ব্যবসার সঙ্গে জড়িয়ে আছি। আবার মাঝে মাঝে গ্রামে ফিরে যাই। কোথায় আপনার গ্রাম? খুলনা জেলায় বাসবপুর বলে আমাদের গ্রাম। বিশ্বাস করুন, এর আগে ওই মেয়েটিকে আমি 2-1 বার দেখতে পেয়েছি, কিন্তু ওর মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি যদি জানতাম তাহলে আমি এমন কিছুই হতে দিতাম না। আপনি সে কথা বুঝতে পারলেও হয়তো সে সব কথা বুঝতে পারছে না, তাই আপনার ক্ষতি করার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই ব্যাপারটা এত সহজে থামবে না। আমার কিন্তু মনে হয় সে আপনার কাছে আবার আসবে। আপনি কিছু একটা করুন। আপনার তো শুনেছি এসব বিষয়ে কিছু জ্ঞান রয়েছে। আপনি যদি আমায় সাহায্য না করেন তাহলে। তার মানে খুলনাতে আপনি এমনি যাননি, ওই রমাকান্তের ব্যাপারে খোঁজ খবর করতেই গিয়েছিলেন? ঠাকুর মশাই, দয়া করে আপনি আমায় আপনি বলবেন না। আমি আপনার চেয়ে বয়সে ছোট। তারপর যা বলছিলাম, রমাকান্ত বাবুর কথা শুনে বুঝতে পেরেছিলাম যে ওখানে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে।
সেখানে গিয়ে সমস্ত ব্যাপারের খোঁজ খবর করি, এমনকি ওই মেয়েটির পরিবারের সঙ্গেও কথা বলেছিলাম। আর তখন জানতে পারি মেয়েটিকে কোনো কিছু না বলেই জোর করেই বিয়ে দেওয়া হচ্ছিল, এবং মেয়েটির ব্যাপারে সত্যি সত্যি রমাকান্ত বাবু নিজেও তেমন কিছু জানতেন না। কিন্তু যেই মুহূর্তে মেয়েটি বুঝতে পেরেছিল তার ইচ্ছের বিরুদ্ধে 3 গুণ বয়সী একজনের সঙ্গে তার বিয়ে দেওয়া হচ্ছে, তখন সে আর নিজেকে সামলাতে পারেনি। মেয়েটির বয়স ছিল তখন মাত্র 15 বছর, আর রমাকান্ত বাবুর বয়স তখন প্রায় 45 বছর পেরিয়ে গেছে। অবশ্য মেয়েটি ততক্ষণে বিষ খেয়ে ফেলেছে, আর তারপর সে বিয়ের মণ্ডপে এসে মারা পড়ে। কিন্তু এর পরেও বেশ কয়েকবার সেই গ্রামের লোকেরা সেই মেয়েটিকে এখানে ওখানে দেখতে পেয়েছে। তখনই আমি বুঝতে পারি নিজের মৃত্যুর পর রমাকান্ত বাবুকেই দায়ী মনে করে এই মেয়েটি, আর তাই রমাকান্ত বাবুর ক্ষতি করার জন্য সে বারবার ফিরে আসছে। কিন্তু আজ যখন আমরা এসেছিলাম তখন তো আপনি ছিলেন না। আপনি কখন এলেন? আমি সন্ধ্যাবেলাতেই শিয়ালদা স্টেশনে নেমেছি। তারপর সেখানে একটা কাজে আটকে গিয়েছিলাম। অনেক দেরিতে যখন দরজার কাছে আসি তখন দেখতে পাই এই অবস্থা। আমার ডাকে ম্যানেজার বাবু নিজে এসে দরজা খুলে দিয়েছিলেন। তারপর ওই ঘরেই ঢুকে গিয়েছিলাম। মদনলালের অবস্থা ভালো ছিল না, তার কাছে কিছুক্ষণ বসতে হয়েছিল। তারপরেই বাইরের দিক থেকে ওই চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসতে সেই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই। আপনি যদি সঠিক সময় না আসতেন তাহলে হয়তো এত সহজে সবকিছু করা যেত না। ঠিক কথা, আমি হয়তো এই পুরো কাজটা ভালোভাবেই করতে পারতাম না। সেই মেয়েটি প্রথম থেকেই ওদের উপর আক্রমণ করে আমায় বিভ্রান্ত করার চেষ্টা করছিল, কিন্তু কিন্তু আমি আমার জায়গা ছেড়ে উঠছিলাম না। কিন্তু মন বারবার টলে যাচ্ছিল, তাই ভালোভাবে কাজটাও করতে পারছিলাম না। তাই তারপর তুমি এসে পড়ায় আমি মন দিয়ে আমার কাজটা সম্পন্ন করতে পারলাম বলেই রমাকান্তকে বাঁচাতে পারলাম। বীরেন্দ্র প্রসাদ বাইরের দিকে তাকিয়ে রইল। তখন পূর্ব আকাশটা পুরোপুরি লাল হতে শুরু করেছে। আমি বললাম, কিন্তু রমাকান্ত বাবু কি সত্যি সত্যি এই ব্যাপারে কিছু জানেন না? মানে আপনি, আমরা যে সবকিছু জানি সেই ব্যাপারে রমাকান্ত বাবু কি কিছু জানেন না? আর ওই গ্রামে গিয়ে আপনি খোঁজ খবর করে আর কিছু জানতে পারেননি? গ্রামে গিয়ে খোঁজ খবর করে আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। রমাকান্ত ভালো মানুষ। সত্যি সত্যি আজ থেকে অনেক বছর আগে, তার যখন 20 বছর বয়স, তখন তার বিয়ে হয়েছিল। 2 বছরের মাথায় তার স্ত্রী 3 দিনের জ্বরে মারা গেলে সে আর বিয়ে করেনি। বাসকপুর গ্রামে রমাকান্তের পরিবারের এত সম্পত্তি জমি জমা রয়েছে যে পায়ের উপর পা তুলে সে সেখানেই থাকতে পারে। কিন্তু এখানে এসে কিসের জন্য একটা ব্যবসা করে, সে দিনরাত কাটায় এমন একটা মেস বাড়িতে, আর সেটা সে করে ইচ্ছে করে। অথচ তাদের গ্রামে তাদের বড় বড় ঘর বাড়ি ফাঁকা পড়ে আছে। কিন্তু মেয়েটা এত হিংস্রভাবে রমাকান্তকে আক্রমণ করেছিল, তার জন্য একটা কারণ থাকতে পারে। রমাকান্ত নিজেই। এই কথায় আমি কিশোরী দুজনেই অবাক হয়েছিলাম। এরপর তারানাথ হাসতে হাসতে বলল, কারণ রমাকান্ত নিজেই মনে করে যে ওই মেয়েটির মৃত্যুর জন্য সে নিজে দায়ী। সে যদি নিজে আর একটু খোঁজ খবর করত কিংবা চেষ্টা করত, তাহলে হয়তো এই মেয়েটিকে তার জন্য এমনভাবে মরতে হতো না। একদম ঠিক কথা। আর রমাকান্ত বাবুর মনের ভয়ের জন্যই সেই অপশক্তি এত বেশি ক্ষমতা পেয়ে তাদের বারবার মারার চেষ্টা করেছে। কিন্তু ওই অশরীরই তো রমাকান্ত বাবুর জীবনে প্রায় সবটাই শুষে নিয়েছিল। আজ রাতের বেলা নিজের কাজটা সম্পূর্ণ করতে পারলে রমাকান্ত বাবুকে আর বাঁচানো যেত না। কিন্তু আজই যে ওকে মারতে চলেছে সে কথা আপনি বুঝলেন কি করে? এই মেস বাড়িতে এসে যখন রমাকান্তকে ডেকে পাঠালাম তখন সে এলো না। বুঝতে পারলাম আমার উপস্থিতি সে পছন্দ করতে পারছে না। তার ঘরে যখন এসে ঢুকলাম তখন যা বোঝার আমি বুঝতে পেরে গিয়েছিলাম। তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পেরেছিলাম
তার জীবনী শক্তির সামান্য কিছুই অবশিষ্ট রয়েছে। এই জীবনী শক্তি যদি কোনোভাবে কেউ কেড়ে নেয়, তাহলে তার জীবনী শক্তি হার ফিরিয়ে আনা যাবে না। সাধনা এক সময় শিখেছিলাম, জীবনে মাত্র কয়েকবারই সেই চেষ্টা করেছি, কিন্তু মৃত শরীরের জীবনী শক্তি ফিরিয়ে দেওয়া কখনোই যায় না। আমি এক সময় গ্রামে গ্রামে ঘুরে সামান্য কিছু সাধনা করেছি, খুব বেশি কিছু নয়, অল্প। তাতেই সামান্য কিছু ক্ষমতা পেয়েছি। তবে এমন জীবনী শক্তি ফিরিয়ে দেওয়ার কথা আমি নিজেও শুনেছিলাম। আমিও কিশোরী মুখ চাওয়াচাওয়ি করতেই কিশোরী আস্তে আস্তে বলল, ওই দেখো, তান্ত্রিকদের মধ্যে মিল হলে যা হয় আর কি, ওদের কথা আর আমরা বুঝতে পারবো না। সমস্ত কিছুই আমাদের বোধ বুদ্ধির বাইরে দিয়ে যাবে। কিন্তু শেষমেশ রমাকান্ত বাবুকে তো বাঁচানো গেছে, তার যে কোনো বড় ক্ষতি হয়ে যায়নি, এটাই সব থেকে আশ্চর্যের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো, তোমার হাতে তো বেশ জখম হয়েছে। ও ঠিক হয়ে যাবে, কিন্তু ওই সময় যে মনের মধ্যে অত সাহস কোথা থেকে এলো সেটাই বুঝতে পারলাম না। এখন মনে হচ্ছে সেই বিভৎস মূর্তিটার কপালের মাঝখানে আমি পাথর রেখেছিলাম, আর তার মুখটা আমার একদম কাছে ছিল। সে নিজের হাত দিয়ে আমার হাতে অমন ক্ষত বিক্ষত করে ফেলেছে। ঠিক বলেছ, কথাটা যে আমারও মনে হয়নি সে কথা বলবো না। আমি তার দুটো হাত নাকি পেছন থেকে টেনে ধরে রেখেছিলাম। লোকে ঠিকই বলে যে বিপদের সময় আমাদের মধ্যে কোথা থেকে যেন সাহস চলে আসে। বিশেষ করে বিপদের সময় আমাদের কাছের মানুষগুলি যদি বিপদে থাকে, তাকে বাঁচানোর জন্য আমরা সব কিছু করতে পারি। রমাকান্ত বাবু সত্যিই ভালো মানুষ। এই 1 মাসের মধ্যে আমাদের সঙ্গে এমন একাত্মভাবে জড়িয়ে গেছেন যে তার কোনো ক্ষতি হোক সে কথা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু রমাকান্ত বাবু সত্যি সত্যি আর বিয়ে করলেন না কেন বলতো? এখনকার কথা জানি না, তবে একবার হারাধন বাবুর কথাই রমাকান্ত বাবু বলেছিলেন, বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। বিয়ে করে আবার একজনের সঙ্গে সংসার জীবন শুরু করব? তাছাড়া বয়স তো কম হলো না, আমায় চলে যেতে হবে, সে থেকে যাবে। শুধু শুধু একটা জীবন নষ্ট করে কি লাভ বলো তো? এই বেশ ভালো আছি, মৃত্যুর আগে পর্যন্ত এভাবেই কাটিয়ে দেব। তার মানে দেখতে গেলে দোষ কিন্তু কারোর নেই, বুঝলে? ওই মেয়েটির যেমন দোষ নেই, তেমন রমাকান্ত বাবুরও দোষ নেই। অথচ দুজনেই কোনো না কোনো ভাবে বড় শাস্তি পেয়েছে। আর আমার বোধ হয় সেই কারণেই ওই আত্মাকে পুরোপুরিভাবে কখনো ধ্বংস করার কথা বলেননি আপনারা, তাই না? আমি চাইলে ওকে বন্দি করতে পারতাম, ওকে আটকে রাখতে পারতাম, কিন্তু তাতে ওর কষ্ট বাড়ত। এমনিতেই প্রতিহিংসার পরে মুক্তি না পেয়ে ও নিজেই কষ্টে রয়েছে। আত্মা যতক্ষণ না পর্যন্ত ইহলোক ছেড়ে মুক্তি পায়, ততক্ষণ পর্যন্ত তার কষ্ট অনেক বেশি হয়, বুঝলে? মনে হলো যেন তারানাথ কথা বলছে। আমরা দেরি করলাম না। একটু পরে সকালের আলো পড়তেই রমাকান্ত বাবু এবং মদনলালের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। কিশোরী আমাদের ট্রাম পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। সেখান থেকে ট্রামে উঠে প্রথমে আমি নেমে যাব, তারপরে তারানাথ মঠলেনের কাছে নামবে। আমরা বেড়ানোর আগে রমাকান্ত বাবু তারানাথের দুটো হাত চেপে ধরে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব, কিন্তু আমায় মরে যেতে দিলেই পারতেন। আমার জন্যই তো এত কিছু হয়েছে। সব কিছু বিধাতার হাতেই লেখা থাকে, বুঝলে? তুমি যদি প্রথমেই আমার দেওয়ার সেই জিনিসটা ধারণ করতে, তাহলে এত কিছু হতো না। সে তোমার কাছেও আসতে পারতো না। তাহলে হয়তো এত কিছু সব পরিষ্কারভাবে আমরা জানতেও পারতাম না। এর জন্যই বলে, যা হয় ভালোর জন্যই হয়। না, তুমি এখন বিশ্রাম নাও। পারলে এক সময় কিশোরীর সঙ্গে এসো আমার বাড়িতে, কেমন? তখন আবার দেখা হবে আর কথাও হবে। বিশ্রাম করো। নিশ্চয়ই আসবো। আমি সব শুনেছি, আপনি আর বীরেন্দ্রপ্রসাদ বাবু না থাকলে যে আমি
আমি কোনোভাবেই বাঁচতে পারতাম না, সে কথা আমি শুনেছি। একটু সুস্থ হই, তারপর না হয় আপনার বাড়ি একদিন যাব। এখন শরীর বড় দুর্বল হয়ে আছে। এরপর বীরেন্দ্রপ্রসাদ বাবু, ম্যানেজার বাবু এবং বাকিদের বিদায় জানিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। মেসবাড়ি থেকে বেরিয়ে পথে নামতেই তারানাথ বলল, অনেকদিন পর মনে হচ্ছে যেন বয়সটা 10 বছর কমে গেছে। এক রাতের মধ্যে এত কিছু আমি নিজেও কল্পনা করতে পারি। তোমরা তো আমার কথা অবিশ্বাস করো, মাঝে মাঝেই আমার কথায় গাঁজাখুরি, রং জড়িয়ে বলা ইত্যাদি বলে উড়িয়ে দাও হেসে। কি কিশোরী, এবার বুঝলে তো সব কিছু হয় দুনিয়াতে, সব কিছু অলৌকিক বলে অনেক কিছুই হয়। যাকে আমরা অলৌকিক বলি সেটাও হয়, যার ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, বুঝলে? কিশোরী কোনো উত্তর করল না। আমি বললাম, কিন্তু একটা কথা বুঝতে পারলাম না। আচ্ছা, ওই মেয়েটি, মানে ওই যে মেয়েটি রাতটা রমাকান্ত বাবুকে মারতে এসেছিল, তার আত্মার এখন কি হবে? আমি একটা কবচ তৈরি করে দেব, সে কবচ পাঠিয়ে দেব আজ সন্ধ্যার আগেই। সেই কবচ রমাকান্তকে হাতে পরে থাকতে হবে। তবে ওই আত্মাটা কিন্তু এত সহজে ওখান থেকে যাবে না, মাঝে মাঝেই ওদের ক্ষতি করার চেষ্টা করবে। অবশ্য তার হাতে কবচ থাকলে আর পারবে না, কিন্তু কবচ না থাকলে হয়তো পারবে। তবে একসময় তার নিজের ক্ষমতা কমে গেলে সে নিজেই ওখান থেকে চলে যাবে। একটা প্রশ্ন করতে ইচ্ছে হলো, কিন্তু করতে পারলাম না। তারপরেই মনে পড়ল, আসার আগে তারানাথ ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলছিলেন। তাকেই বলেছেন হয়তো, না হলে তৈরি করা কবচ আনতে তারানাথের বাড়িতে কে যাবে? তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। অবাক হলাম, সকালেও কিন্তু আকাশে মেঘ দেখিনি। তাহলে বৃষ্টি এলো কোথা থেকে? কালো মেঘে আবার আকাশটা ভর্তি করে ফেলছে। তখনই ট্রামটা আমাদের সামনে এসে পড়ল। অনেক দিন পর স্বয়ং তারানাথ তান্ত্রিক ট্রামে উঠল বোধ হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনির ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।